আচ্ছা, তাহলে চলো শুরু করি আমাদের সেকেন্ড পার্ট। এই লাস্ট শর্ট ক্লাসের পার্ট 2, অর্থাৎ হচ্ছে আমাদের টাইপ ওয়াইজ যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা এখন সলভ করবো, ঠিক আছে? তাহলে চলো প্রতিটা টাইপ একটু দেখে নিই এবং সেই টাইপ থেকে কী কী টাইপের এমসিকিউ আমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো একটু দেখে নিই, চলো। ওকে, সো প্রথমে দেখো টাইপ অ্যানালাইসিস, অর্থাৎ এই টাইপটাতে আমি কি করব ভাইয়া, তোমাদেরকে বলে দিব যে কোন টাইপ থেকে আসলে এমসিকিউ সবচেয়ে বেশি আসতে পারে, ঠিক আছে? সো সকল টাইপ, এই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটির যতগুলো টাইপ পসিবল সেই সকল টাইপ এখানে দেওয়া আছে। দেখো প্রথম টাইপ কি ভাইয়া, ভৌত পরিবর্তন সম্পর্কিত। সো ভৌত পরিবর্তন সম্পর্কিত যে সকল এমসিকিউগুলো আছে সেগুলো এখানে আসতে পারে, ঠিক আছে, দেওয়া আছে। সো এটার ইম্পর্টেন্সটা কতটুকু ভাইয়া, এটার ইম্পর্টেন্সটা হচ্ছে তেমন একটা না, ঠিক আছে? সেটাকে ধরো তুমি 1 স্টার দিতে পারো, তেমন একটা ইম্পর্টেন্ট না। পরেরটা আসি, রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন সম্পর্কিত, এটাও সেম, এটাও ভাইয়া তেমন একটা ইম্পর্টেন্ট না, সেগুলোকে আমি 1 স্টার দিচ্ছি। রেডোস বিক্রিয়া সম্পর্কিত, হ্যাঁ ভাইয়া এটা আসতে পারে, সেটাকে দিলাম 2 স্টার, এটা আসতে পারে, ঠিক আছে। দেন 3 নাম্বার টাইপটা কি ভাইয়া, নন রেডোস বিক্রিয়া সম্পর্কিত, এটাও ইম্পর্টেন্ট, তো এটাকে দিলাম 1 স্টার বা 2 স্টার, ঠিক আছে, ডান। পরেরটাতে আসি, বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত, এটাকে 1 স্টার দিলাম, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। নেক্সট টপিক কি হচ্ছে, বাস্তব ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত যে ঘটনাগুলো আছে বা যে উদাহরণগুলো আছে সেগুলো সম্পর্কিত, তো সেই টাইপটাও আসলে তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না, বাট তাও তাকে আমি 1 স্টার দিলাম। এবং সবশেষে যে দুটো টাইপ থেকে সবচেয়ে বেশি সিকিউ আসে, এমসিকিউ আসে, সেই দুটো টাইপ কি কি ভাইয়া, প্রথম টাইপটা কি, বিক্রিয়ার হার সম্পর্কিত, সো এটা হচ্ছে, এটাকে দাও 3 স্টার বা 4 স্টার, কারণ এই বিক্রিয়ার গতি সম্পর্কিত যে গ্রাফটা আছে সেই গ্রাফটা থেকে আসলে বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। এবং সবচেয়ে যেটা থেকে প্রশ্ন হয় সিকিউ এবং এমসিকিউ বোথ, সেটা কি ভাইয়া, লা সাতলা নিজেই সম্পর্কিত, সো ওটা হচ্ছে সেমভাবে 4 স্টার বা 5 স্টার দিয়ে দাও বা 6 স্টার, ঠিক আছে, ডান। সো এই যে টপিকগুলো আছে এই টপিকগুলার আমি তোমাকে ইম্পর্টেন্স লিস্টে দিয়ে দিলাম। এবার তুমি তোমার ইম্পর্টেন্স অনুসারে, এই যে আমি ভাইয়া যে ইম্পর্টেন্সগুলো দিছি সেগুলো অনুসারে তুমি একটু দেখো যে কোন টাইপটা তুমি ভালো পারো, কোন টাইপটা তুমি ডিটেলসে ভালো পারো, যেটা ডিটেলস ভালো পারো গ্রেট। সো তুমি দেখতেই পাচ্ছ যে তোমার এই দুটো টপিক বেশি ভালো জানা থাকা লাগবে। সো এই দুটো টপিক তুমি আগে ভালো করে জেনে নাও, জেনে নেওয়ার জন্য কী করতে হবে, আমার একাডেমিক ক্লাস দেওয়া আছে, আমার একাডেমিক ক্লাস দেখে নাও, সেখানে আমি ডিটেলসে বুঝাইছি, বুঝতে পারছো, ডান। তাহলে চলো এবার দেখি আমরা নেক্সট চাই। সো নেক্সট ভৌত পরিবর্তন সম্পর্কিত, তাহলে দেখো এই যে এবার আমরা প্রতিটা টাইপের আন্ডারে যাবো। এই যে ভৌত পরিবর্তন সম্পর্কিত, এটার থিওরি একটু পড়বো, তারপর এটার সম্পর্কিত যে সকল এমসিকিউ আসছে সেগুলো পড়বো। সো এইটার এমসিকিউ পড়বো, সলভ করবো, দেন এটার করবো, দেন এটার করবো, দেন এটার করবো। সো এইভাবে আমরা টাইপ ওয়াইজ আস্তে আস্তে যাবো, ঠিক আছে। তাহলে চলো দেখি প্রথম টাইপ আমাদের ভৌত পরিবর্তন সম্পর্কিত। ওকে, কনসেপ্ট, তাহলে এই ভৌত পরিবর্তন সম্পর্কিত এমসিকিউ সলভ করার জন্য আমার কী কী জানা থাকা লাগবে ভাইয়া, একটু জেনে নিই চলো। প্রথমে আসে ভৌত পরিবর্তন, এই জিনিসটা কি বলো তো দেখি, ভৌত পরিবর্তন। সো ভৌত পরিবর্তন মানে হচ্ছে ভাইয়া এমন একটা পরিবর্তন, এমন একটা পরিবর্তন যে পরিবর্তনে আসলে নতুন কোনো জিনিস তৈরি হয় না। কি বললাম ভাইয়া, এমন একটা পরিবর্তন বা এমন একটা বিক্রিয়া যেখানে নতুন কোনো যৌগের তৈরি হয় না বা সৃষ্টি হয় না, সেটাই হচ্ছে আমার কি পরিবর্তন ভাইয়া, ভৌত পরিবর্তন। এখন ভাই একটা উদাহরণ দিয়ে যদি বুঝান তাহলে কেমন হয়, আচ্ছা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। সেটা হচ্ছে ধরো তুমি একটা গ্লাস নিলা, ধরো এটা আমার গ্লাস, এই এক গ্লাস তুমি পানি নিলা, কি নিলা ভাইয়া, পানি নিলা, আচ্ছা ভালো কথা, পানি নিলা। পানি নেওয়ার পর তুমি কী করলা জানো, তুমি ধরো এখানের মধ্যে কিছু পরিমাণ চিনি মিক্স করলা, কি মিক্স করলা ভাইয়া, চিনি মিক্স করলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে পানির সাথে তুমি চিনি মিক্স করলা, ঠিক আছে, এই পানির সাথে চিনি মিক্স করার পরে আমার একটা কথা বলো, এখানে কি কোনো ভাই রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তন হচ্ছে না? কারণ কি ভাই, পানির সাথে চিনি মিক্স করার পর এটা একটা কী হয়ে গেছে, শরবত হয়ে গেছে না, এটা একটা কী হয়ে গেছে, শরবত হয়ে গেছে। এই যে শরবতটা হয়েছে, সো পানি আর চিনি মিক্স করার ফলে কি কোনো ভিন্ন কোনো একটা যৌগ তৈরি হয়েছে বা ভিন্ন কোনো একটা পদার্থ তৈরি হয়েছে না, হয় নাই। তার মানে আমি কি বলতে পারি, এটা হচ্ছে আমার কি, ভৌত পরিবর্তন। বুঝতে পারছি ভাইয়া? তার মানে ভৌত পরিবর্তন মানে কারা, যাদের বিক্রিয়ার ফলে বা যারা কি বলবো একসাথে থাকার ফলে নতুন কোনো জিনিস তৈরি হবে না, ওটাই হচ্ছে আমার কি, ভৌত পরিবর্তন। পারা যাবে তাহলে? চলো দেখি এমসিকিউ দেখি, এখান থেকে কোন এমসিকিউটা আসে একটু দেখি চলো। ওকে, নিচের কোনটি ভৌত পরিবর্তন, প্রশ্ন দেখো, পানি ও চিনির দ্রবণ, 1 নম্বর অপশন। 2 নম্বর কি, লোহায় মরিচা পড়া। 3 নম্বর কি, পানির তড়িৎ বিশ্লেষণ। 4 নম্বর কি, মোমের দহন। এবার বলো তুমি
একটু আগে তোমাকে বলেছি এটা কি হবে, পানি আর চিনি দ্রবণ হবে, তাই না? এটা তুমি লিখে ফেললা। এবার দেখো তোমাকে একটু অন্য অপশনগুলো একটু দেখাই যে ওগুলো কেন হচ্ছে না। প্রথমটা দেখো, লোহায় মরিচা পড়া। এই যে যখন লোহায় মরিচা পড়ে তখন কি হয় ভাইয়া, নতুন একটা জিনিস তৈরি হয় না। মানে কি, মানে একটা লোহা ছিল, সেই লোহায় যখন বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি মরিচা ধরে, তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, মরিচা ধরতেছে, নতুন একটা জিনিস তৈরি করতেছে, তাই না? ফেরিক অক্সাইড তৈরি করতেছে, তাই তো? Fe2O3.NH2O, মরিচা ধরে, মরিচার সংকেত। তো একটা নতুন একটা পদার্থ তৈরি হয়েছে না? তার মানে এটা কি ভৌত পরিবর্তন বলতে পারি আমি? না। এটা কি তাহলে ভাইয়া? এটা হচ্ছে আমার রাসায়নিক পরিবর্তন। এটা কি ভাইয়া? রাসায়নিক পরিবর্তন। ক্লিয়ার? ওকে, ডান। নেক্সটটা হয়, তাহলে এটা তো হবে না, ক্যান্সেল। পরটাতে আসি, পানির তড়িৎ বিশ্লেষণ। বল এবার, পানির তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি হয়? ইলেকট্রন আদান প্রদান ঘটে না? ঘটে। সেখানে নতুন একটা যৌগ তৈরি হয় না? হয়। তার মানে এটাও কি ভাইয়া ভৌত পরিবর্তন, সরি রাসায়নিক পরিবর্তন? হ্যাঁ, এটা রাসায়নিক পরিবর্তন, এবং এটা কি না, ভৌত পরিবর্তন না। কাটা। পরেরটাতে আসি, মোমের দহন। সো মোমের দহনও কিন্তু কি হয় ভাইয়া? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাই না? সো এটাও কি ভৌত পরিবর্তন নয়। বুঝতে পারছি? ডান। পরেরটাতে যাই চলো। সো পরবর্তী টাইপ, এই যে পরবর্তী টাইপ। তো এই টাইপটা থেকে খালি একটা এমসিকিউ দেখালাম, ঠিক আছে? কারণ এটা অতটা বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য দেখো ওখানে 1 স্টার দিয়েছিলাম আমি এটাকে। ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া? ওকে, চলো নেক্সট টাইপটা দেখি। রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন সম্পর্কিত। অর্থাৎ এখন আমরা দেখব যে একটা রাসায়নিক বিক্রিয়াগুলো আছে, সেই রাসায়নিক বিক্রিয়াগুলোর মধ্যে তাপের যে আদান প্রদানটা হয়, সে আদান প্রদানের ভিত্তিতে তাকে কয় ভাগে ভাগ করা হয়েছে একটু দেখি। চলো কনসেপ্টটাকে দেখি। রাসায়নিক বিক্রিয়া তাপের ভিত্তিতে, তাপের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া তাপের ভিত্তিতে দুই প্রকার। একটা হচ্ছে কি ভাইয়া? তাপ উৎপাদী, আরটা কি ভাইয়া? তাপহারী। তাপহারী বিক্রিয়া। এর মধ্যে তাপ উৎপাদী বিক্রিয়া কারা ভাইয়া? যে বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করার সময় কি উৎপন্ন করে? তাপ উৎপন্ন করে, তাকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় বিক্রিয়ক দ্বয় বিক্রিয়া করার সময় তাপ হ্রাস করে দেয় বা তাপ ছেড়ে দেয় বা তাপ শোষণ করে, তাকে কি বলা হয়? তাপহারী বিক্রিয়া বলা হয়, মনে থাকবে। এবং এই তাপ উৎপাদী বিক্রিয়া চিনের উপায়টা কি ভাই? চিনের উপায়টা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায় যে বিক্রিয়ার তাপ থাকে অর্থাৎ ডেলএইচ মান থাকে, সেই ডেলএইচ মান হয় কি? নেগেটিভ। সেই ডেলএইচ মান কি হয় ভাইয়া? নেগেটিভ হয়। আর তাপহারী বিক্রিয়ায় ডেলএইচ মান কি হয় ভাইয়া? পজিটিভ হয়, তাই না? আচ্ছা, একটা নেগেটিভ হয়, একটা পজিটিভ হয়। নেগেটিভ কোনটা? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে নেগেটিভ হয়। এবং তাপ উৎপাদী বিক্রিয়া চিনার আরেকটা উপায় হচ্ছে, তাপ উৎপাদী বিক্রিয়ায় বেশিরভাগ, সবগুলো না, কিছু কিছু বিক্রিয়া দেখলে চিনা যাবে যেগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। যেগুলো কি? যেগুলা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেগুলাই কি হয়ে যায়? তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে যায়। মাথায় রাখিও, যেগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেগুলো কি হয়ে যায় ভাইয়া? তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে যায়, ঠিক আছে? এটা একটা বোনাস পয়েন্ট মনে রাখতে পারো, মনে থাকবে। আচ্ছা, আর কি ভাইয়া? আর কি কি হতে পারে? আর হতে পারে ধরো তাপ উৎপাদী বিক্রিয়ার একটা স্পেশাল একটা বিক্রিয়া, সেটাকে বলে হেবার প্রণালী বিক্রিয়া। কি প্রক্রিয়া? হেবার প্রণালী বিক্রিয়া। সেটা কি একটু দেখি চলো। এখানে লিখলাম ধরো হেবার প্রণালী বিক্রিয়া। এই বিক্রিয়া কি হয় ভাইয়া? হেবার প্রণালী বিক্রিয়া। সো এই বিক্রিয়ায় নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। কি বললাম ভাইয়া? নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে ভাইয়া? অ্যামোনিয়া তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, তবে এই বিক্রিয়াটা আসলে দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না। এই বিক্রিয়াটা একটু মনে রাখতে হয়, কারণ এই বিক্রিয়াটা আমাদের পরীক্ষায় আসে, এমসিকিউতেও আসে, অনুধাবনমূলক প্রশ্নও আসে। কারণ এটাকে বলা হয় হেবার প্রণালী বিক্রিয়া। এই হেবার প্রণালী বিক্রিয়ায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, ঠিক আছে? সো অ্যামোনিয়া তৈরি করার জন্য এখানে যে স্পেশাল জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে 3 অণু হাইড্রোজেন লাগে, NN2 3H2, তাহলে NH3 হবে, আর NH3 এখানে কত হবে? 2 হবে, ঠিক আছে? এবং এখানে আরো জিনিস মনে রাখতে, সেটা হচ্ছে এখানে একটা প্রভাবক হিসেবে কাজ করে কে? ফেরাম, মানে আয়রন। আয়রন কাজ করে প্রভাবক হিসেবে, এবং 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াসে, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াসে কাজ করে। এবং চাপ হচ্ছে কত? 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপ, 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপ। তার মানে এই বিক্রিয়াটা আমাকে একটু স্পেশালভাবে মনে রাখতে হবে যে হেবার প্রণালী বিক্রিয়ায় নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে
আয়রনের প্রভাবকের উপস্থিতিতে, কি বললাম ভাইয়া, আয়রনের প্রভাবকের উপস্থিতিতে 200 থেকে 250 চাপে, কি বললাম, চাপের মান কত, 200 থেকে 250 চাপ, এখানে লিখো চাপ কত, 200 থেকে 250 চাপ, 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপ। টেম্পারেচার কত ভাইয়া, টেম্পারেচার হচ্ছে 450 থেকে 550 তাপ, 450 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা, তাহলে প্রভাবকটাকে, এবার প্রভাবকটা হচ্ছে আমার আয়রন, প্রভাবক আয়রন বা Fe, ঠিক আছে, ডান। তাহলে এই যে জিনিস তিনটা লিখলাম, এই তিনটা পয়েন্ট একটু এই বিক্রিয়ার জন্য মনে রাখতে হবে, কারণ এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটা কি ভাইয়া, ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। ওকে, চলো তাহলে দেখি এবার নেক্সট টাইম সেগুলো একটু দেখি, চলো। ওকে, তাহলে চলো দেখি এমসিকিউ। প্রথম এমসিকিউ কি বলেছে ভাইয়া, হেবার প্রণালীতে, দেখো একটু আগে বলেছিলাম যে হেবার প্রণালী বিক্রিয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এসেছে, হ্যাঁ এসেছে। তাহলে দেখো কি লিখছে ভাইয়া, হেবার প্রণালী বিক্রিয়াতে অ্যামোনিয়া উৎপাদনের সময় প্রভাবক হিসেবে কে কাজ করে, একটু আগে বললাম, কে বলো তো প্রভাবক হিসেবে কাজ করে, আয়রন না ভাইয়া, তাহলে লিখো কোথায় আয়রন, কোথায়, এই যে দেখো আয়রন চূর্ণ, শেষ, দাগাও। বুঝতে পারছি ভাইয়া, পারা যাবে, ডান। নেক্সট দেখি চলো, N2 + 3H2 2NH3 দিয়েছে, হ্যাঁ দিয়েছে। এখন দেখো ডেলএইচের মান কত লাগবে, এই ডেলএইচের মানটা আমি তখন ওখানে লিখে দিই নাই, কেন লিখে দিই না জানো, ইচ্ছা করে লিখে দিই না, কারণ বলি, কারণ তুমি এই বিক্রিয়াটা যখন মুখস্থ করতেছো, কি লিখতেছো, N2 + 3H2, তাই না, আচ্ছা, কি উৎপন্ন করতেছে, 2NH3 অ্যামোনিয়া, আচ্ছা, এবার উপরে কি কি ছিল, প্রভাবক কে ছিল ভাই, আয়রন ছিল, লিখো আয়রন Fe, সেটা আমি অন্য কালে লিখলাম Fe। টেম্পারেচার কত, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, 550 ডিগ্রি সেলসিয়াস, তাই তো, আচ্ছা, চাপ কত, 200 থেকে 250 অ্যাটমসফিয়ার, তাই না, 200 থেকে 250 অ্যাটমসফিয়ার, তাই তো, আচ্ছা। এবার এটা একটা কি বিক্রিয়া ভাইয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, এটা মাথায় রাখবে, এটা একটা কি বিক্রিয়া, এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, মাথায় রাখিও, এটা একটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এখন দেখো এটা যেহেতু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, এটা ডেলএইচের মান কি হবে, ডেলএইচের মান কি হবে, নেগেটিভ হবে না, কি হবে ভাইয়া, নেগেটিভ হবে, কি হবে, নেগেটিভ হবে। এখন এই হেবার প্রণালী বিক্রিয়ার ডেলএইচের মানটা তোমার মুখস্থ থাকতে হবে, মনে রাখিও, কারণ এটা ওই যে বললাম, এটা একটা ইউনিক এবং হচ্ছে তোমার টিচারদের খুব ফেভারিট একটা বিক্রিয়া, এই জন্য এই বিক্রিয়াটাকে তোমার মাথায় রাখতে হবে পুরোটা, যাতে করে বিক্রিয়া সম্পর্কিত যত এমসিকিউ আসে তুমি লিখতে পারো। ওকে, ডান। তাহলে এখন কিভাবে মুখস্থ করবো ভাইয়া, এটা তাপ উৎপাদীর মানটা, তাপের মানটা, ডেলএইচের মানটা কিভাবে মুখস্থ রাখবো, শর্টকাট টেকনিক শিখে দিব। দেখো এই যে দেখো তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখে দিই, দেখো প্রথমত দেখো এই যে N2 এটা আছে না, এটা থেকে দেখে তুমি এই পুরা বিক্রিয়ার যে ডেলএইচের মান আছে সেটা বের করে ফেলতে পারবা, কিভাবে দেখবা, এই যে দেখো ম্যাজিকটা দেখো, N2 না ভাইয়া, এই দেখো N2 এখানে লিখলাম, ধরো এই যে N2, তাই তো, N মানে কি ভাইয়া, 1 2 3 4 5 6 7 8 9, N মানে কি 9 না, N মানে কি ভাইয়া 9, তার মানে নাইট্রোজেনে N দিয়ে কি লিখবো, 9 লিখবো, লিখো 9, লিখলাম 9। এরপর পাশে কি আছে ভাইয়া, সংখ্যা 2 আছে, N2 কত আছে পাশে, 2 আছে, তাহলে 2 বসে দাও, 2, তাহলে -92 কিলো জুল, শেষ। এটা হচ্ছে আমার এই বিক্রিয়ার ডেলএইচের মান, দেখো আছে অপশানে, এই যে -92 কিলো জুল, শেষ। তাহলে বলো ভাইয়া আমি কি এই মানটা এবার বুঝতে পারবো, অবশ্যই পারবো, কারণ ভাইয়া তোমাকে টেকনিক শিখাই দিয়েছে, শর্টকাট টেকনিক, তো শর্টকাট টেকনিক খাটিয়ে আমি কিন্তু ইজিলি মনে রাখতে পারবো যে N2 আর H2 যে হেবার প্রণালী বিক্রিয়াটা আছে সেটা তাপের মানটা কত, ডেলএইচের মানটা কত, মনে থাকবে, ডান। তাহলে বলো আমাকে যে আমার এই শর্টকাট টেকনিকটা শেখার পর কেমন লাগতেছে, বলো, কখনো ভাবছো যে বিক্রিয়ার মধ্যেই লুকিয়ে থাকবে এটার মানটা, বলো বলো, ভাবছো, ভাবো না তাই তো, আচ্ছা, পারা যাবে, ডান। নেক্সট সাথে আসি, চলো এবার ওকে, নেক্সট প্রশ্ন, N2 + O2 বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে 2NO। আচ্ছা, এবার এই বিক্রিয়ায় আবার কি বলছে দেখো,
ডেল এইচ এর মান কত। আচ্ছা আবার বলেছে কি ডেল এইচ এর মানটা কত বের করতে বলেছে, তাই না? ওকে, সো ডেল এইচ এর মানটা আমাকে আবার নিশ্চয়ই মুখস্থ করতে হবে। হ্যাঁ, বাট কিভাবে মুখস্থ করবো ভাইয়া? টেকনিক খাটাবো তাহলে পারবা, দেখবা। এই দেখো কি আছে ভাইয়া, N2 প্লাস O2 কি হচ্ছে ভাইয়া, 2NO হচ্ছে, তাই না? আচ্ছা ভালো কথা, 2NO হচ্ছে। এবার একটা জিনিস দেখো ভাইয়া, তোমাকে এখনই আমি শিখাই দিচ্ছি, ঠিক আছে? ডেল এইচ এর মান বের করবো। প্রথমে একটা জিনিস মনে রাখবা, ডেল এইচ এর মান তোমার যখন মনে রাখতে হচ্ছে কোনো একটা পার্টিকুলার বিক্রিয়ার জন্য, তখন আগে মনে রাখবা সহজ করে যে ওই বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারে, এটা বের করে রাখবা, ঠিক আছে? যেমন আমাদের আগের বিক্রিয়াটা কি ছিল ভাইয়া, হেবার প্রণালী বিক্রিয়া, আমরা জানতাম তাপ উৎপাদী বিক্রিয়া, তাই আগে কি দিয়েছে, মাইনাস দিয়েছি। এবার দেখো এই বিক্রিয়াটা কি ভাই, তাপ উৎপাদী বিক্রিয়া না, এটা কি ভাই, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, তাই না? এটা কি বিক্রিয়া ভাইয়া, তাপহারী বিক্রিয়া। এখন এটা যেহেতু তাপহারী বিক্রিয়া, ঠিক আছে, হ্যাঁ, এটা যেহেতু তাপহারী বিক্রিয়া, তার মানে সে কি করবে ভাইয়া, কি করবে বলো তো ভাইয়া, সে নিশ্চয়ই তাপ ছেড়ে দিবে। তার মানে তাপহারী বিক্রিয়া মানে কি, ডেল এইচ এর মান পজিটিভ না, পজিটিভ। তাহলে এবার দেখো এখানে পজিটিভ মান কি একটাও আছে, -92 কিলোজুল হবে, হবে না। -99 কিলোজুল হবে, হবে না। -180 কিলোজুল হবে, হবে না। তাহলে আছে কে খালি, এই যে এটা 180, তাহলে এটাই তো আমার উত্তর, তাই না? দেখো এটাই একমাত্র পজিটিভই আছে, তার মানে এটাই হচ্ছে আমার উত্তর। শেষ, বলো পারবো? এবার একটা টেকনিক খাটে দিই যে এটা 180 তুমি কীভাবে বের করবা বা কীভাবে মনে রাখবা। এই যে দেখো N2 না, আবার N2 সাথে আসো, N2, N মানে কি ভাই, আবার 9, N মানে কি আবার 9, তাই তো? 9 না, আচ্ছা 9, বাট 9 এর সাথে এবার পাশে এখানে কি 2 আছে না, বাট এটা তো আমি গতবার খাটিয়েছি, এবার কি করব, 9 এর সাথে 2 গুণ করে দাও, এটা গুণ আকার আছে না, গুণ করে তাহলে কত হয়, 9 দুগুণে 18, বসাও 18, বসালাম 18। এবার পাশে কে আছে ভাইয়া, অক্সিজেন আছে না, অক্সিজেনের ও আছে না, এই ওটা এখানে নিয়ে আসো, ও, তাহলে কত হইলো 180, দেখো তো আসছে 180, শেষ। সো এইভাবে শর্টকাট কিছু টেকনিক খাটিয়ে তুমি চাইলে মানগুলো মুখস্থ রাখতে পারো, মনে থাকবে। ডান। ওকে, তাহলে চলো পরেরটা দেখি এবার। সো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? দেখে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে, কি বলেছিলাম ভাইয়া, যে বিক্রিয়া তাপ উৎপন্ন করে তাকে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া বলে, তাই না? আচ্ছা এবার একটু দেখো তো এখান থেকে তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা, এই যে এটা না, N2 + H2 NH3, কারণ এটা কি ছিল, হেবার প্রণালী বিক্রিয়া ছিল, এবং হেবার প্রণালী বিক্রিয়াটা কি ছিল, তাপ উৎপাদী বিক্রিয়া ছিল, তাই না? ডান, শেষ। পারা যাবে তাহলে, বলো পারা যাবে, পারবো? ওকে, তাহলে চলো এবার নেক্সট দেখি, চলো তাহলে নেক্সট টাইপটা দেখি, চলো। ওকে, সো নেক্সট টাইপ কি ভাইয়া, রেডক্স বিক্রিয়া সম্পর্কিত। ওকে ডান, তাহলে চলো এবার একটু এই রেডক্স বিক্রিয়া সম্পর্কিত যা যা জানা দরকার আমাদের তা একটু জেনে নিই, ঠিক আছে? আচ্ছা চলো প্রথমে একটু জেনে নিই যে রেডক্স বিক্রিয়া জারণ বিক্রিয়া, এখানে লিখলাম বিজারণ বিক্রিয়া। ওকে ডান। সো জারণ বিক্রিয়া কারা ভাইয়া, যে বিক্রিয়ায় ইলেকট্রন ছেড়ে দিবে, কি বললাম ভাইয়া, যে বিক্রিয়ায় কোনো একটা বিক্রিয়ক ইলেকট্রন ছেড়ে দিবে তাকে আমরা বলবো জারণ, কি বলবো ভাইয়া, জারণ। কারণ জারণ মানে কি, ছাড়ন, জারণ মানে কি, জারণ মানে হলো কি ইলেকট্রন ছাড়ন, জারণ মানে কি ভাই, ইলেকট্রন ছাড়ন। এখন ইলেকট্রন ছাড়ন মানে কি, ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ করা, তাই তো? তার মানে যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে দিবে বা ছেড়ে দিবে তাকে আমরা কি বলবো, জারণ বিক্রিয়া বলবো, তাই না? জারণ বিক্রিয়া তো বুঝলাম। এবার যে জারণ করে তাকে কি বলা হয় বলি তো, তাকে বলা হয় বিজারক। তাকে কি বলা হয় ভাইয়া, বিজারক বলা হয়, বিজারক। এটা একটা মাথায় রাখিও, যে জারণ ঘটায় তাকে কি বলা হয়, বিজারক বলা হয়, ঠিক আছে? তাকে কি বলা হয় ভাইয়া, বিজারক বলা হয়, একটু মাথায় রাখিও এটা, বিজারক বলা হয়, ঠিক আছে? ডান। এবার আসি এখানে বিজারণের কাছে আসি। সো বিজারণ কি জিনিস ছিল ভাই, বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ। বিজারণ মানে কি ভাই, ইলেকট্রন গ্রহণ। তার মানে ইলেকট্রন যে গ্রহণ করবে তাকে আমরা কি বলবো ভাইয়া, সহজে বিজারণ বলবো, তাই তো? আচ্ছা ইলেকট্রন গ্রহণ করবে, ভালো কথা। এখন ইলেকট্রন যে গ্রহণ করতেছে
তাকে আমরা বিজারণ বলতেছি, ভালো কথা। বাট যে গ্রহণ করতেছে বা যার বিজারণ ঘটতেছে তাকে আসলে কি বলে? তাকে বলা হয় জারক। তাকে কি বলা হয় ভাইয়া? জারক বলা হয়, জারক। তাকে কি বলা হয় ভাইয়া? জারক বলা হয়, ঠিক আছে। তার মানে দেখো এই যে জারণ আর বিজারণ, এরা দুটোর কি একটা একটার অপোজিট ওয়ার্ড না? হ্যাঁ, অপোজিট ওয়ার্ড। এই অপোজিট ওয়ার্ডের মধ্যে জারণ মানে হচ্ছে কি ইলেকট্রন ছাড়ন, মানে ইলেকট্রন ছেড়ে দিবে, আর বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন গ্রহণ করে নিবে। আবার এই দুটো ভাইস ভার্সা হয়ে যাচ্ছে কি জারক আর বিজারক ওয়ার্ডটা। দেখো জারণ মানে ইলেকট্রন ছাড়ন, মানে ইলেকট্রন ত্যাগ করবে, বাট আবার জারক মানে কিন্তু তা না। জারক মানে কি? জারক মানে হচ্ছে যার বিজারণ করছে সেই হচ্ছে বিজারক, সরি জারক, তাই না? যার বিজারণ করছে সেই কি জারক। আবার এদিকে উল্টা দেখো, যার জারণ করছে সেই কি বিজারক। বুঝতে পারছি? তো এই জিনিসটা কমপ্লিকেটেড ভাবে না ভেবে আমার মতো ছক করে ভাবো, শিখো, বুঝো, তাহলে আশা করি পারবে এমসিকিউ। পারা যাবে? চলো দেখি এবারে এমসিকিউ সলভ করবো, চলো দেখি। তাহলে দেখবে ইজিলি পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, আমাকে কমেন্ট করে জানাও তোমরা বুঝতে পারছো কিনা এটা, ঠিক আছে। ওকে, আচ্ছা চলো পরটা দেখি এবার। সো কোনটি বিজারক প্রশ্ন করছে, কি বলছে ভাইয়া? কোনটি বিজারক? এবার বলো বিজারক মানে কি ভাইয়া, আমাকে আগে বলো। বিজারক, বিজারক মানে কি? যার জারণ করছে না? একটু আগে প্রশ্ন দেখো, যার জারণ করছে, তাই তো? যার জারণ করছে, একটু দেখো তো ভাইয়া এখানে জারণ কার করছে? এই যে বিজারক মানে কি? যার জারণ করছে তাকে কি বলা হয়? বিজারক বলা হয়। এবং সে কি করে? ইলেকট্রন ছেড়ে দেয়। এবং সে কি করে? ইলেকট্রন ছেড়ে দেয়, তাই না? দেখো তো একটু ইলেকট্রন ছাড়ছে কি এখানে? এখানে ইলেকট্রন ছাড়ছে একটু দেখো, ঠিক আছে। ওকে, আচ্ছা কোনটি বিজারক বলছে না? সো ইলেকট্রন ছাড়ছে। সো একটু দেখো তো ভাইয়া কি ছাড়ছে? ক্লোরিন ছাড়ছে না? ডান। ওকে, গেল। পরেরটাতে দেখি এবার, চলো। সো পরের প্রশ্ন, নিচের কোনটি একই সঙ্গে জারক ও একই সঙ্গে বিজারক? তাই না? কি বলছে? কি রে, প্রশ্ন তো উল্টে গেছে আমার, না এখানে এই যে কোনটি একই সঙ্গে জারক ও বিজারক, তার মানে কি? তার মানে কে একই সাথে জারণও ঘটে, তার আবার একই সাথে বিজারণও ঘটে। সো কে বলো তো সেটা? সেটা হচ্ছে আমার আয়রন। এই যে Fe2+, 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 আয়রন। Fe2+ এর কি হয়? একই সঙ্গে জারণও ঘটে, বিজারণও ঘটে। ওকে, ডান। এবার নেক্সট দেখি, চলো। নেক্সট প্রশ্ন, স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত বলো তো? একটা চার্ট আছে না বইয়ে? বইয়ে কিন্তু একটু খুলে দেখবা যে একটা চার্ট আছে যে কোন কোন যৌগের বা কোন কোন কি বলবো, হ্যাঁ যৌগের এবং কোন কোন মৌলের জারণ সংখ্যা কি হতে পারে, কোথায় কত হইতে পারে, একটা ডিটেলস একটা চার্ট আছে, তাই না? সেই চার্টটা কিন্তু আমি আমার একাডেমিক ক্লাসও বুঝিয়েছি ভালো করে। সো যদি বুঝতে হয় ওই একাডেমিক ক্লাসটা দেখে নাও, ওখানে আমি ডিটেলসে বুঝাইছি। সো আমাকে বলো একটু এবার, ওই চার্ট থেকে তুমি কি পড়ছো, কি জানছো? স্বাভাবিক অবস্থায় জারণ সংখ্যা কত? -2, তাই না? কত? -2। স্বাভাবিক অবস্থায় বা অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত ভাইয়া? -2, ঠিক আছে, ডান। ওকে, নেক্সট প্রশ্ন আসি। পটাশিয়াম সালফাইডে সালফারের জারণ সংখ্যা কত? বের করো। কীভাবে বের করতে জানি? পটাশিয়াম সালফাইড মানে কি? K2S। পটাশিয়াম সালফাইড মানে কি ভাইয়া? K2S। পটাশিয়াম সালফাইড, ঠিক আছে, আচ্ছা K2S। এবার দেখো কার বের করতে বলছে ভাইয়া? সালফারের। তার মানে সালফারেরটাকে ধরি এক্স, তাহলে ওকে যদি এক্স ধরি, ওকে এখানে লিখলাম এক্স রাখলাম। ওকে, আচ্ছা K2 কত ভাইয়া? 1 না? +1 না পটাশিয়ামের? তাহলে 1 × 2 + x সমান কত হবে? 0। তাহলে 2 একে কত? 2 + x সমান কত? 0। তাহলে x সমান কত হবে? -2। তার মানে সালফারের কত হবে জারণ সংখ্যা? -2। দেখো তো -2 কোথায়? এই যে -2, শেষ, আমার আনসার পেয়ে গেলাম, ডান। বলো বুঝছি? কমেন্ট করো বুঝছি কিনা বলো, বুঝছি? পারবো? পারা যাবে? ডান। পরেরটা দেখি, চলো এবার। তো পরের প্রশ্ন, কোন অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2? তার মানে কি ভাইয়া? -1/2 কোন অক্সাইডে বলো তো ভাইয়া? আমরা কি শিখছিলাম ওই চারটা থেকে? সুপার অক্সাইডে। কি ছিল ভাইয়া? সুপার
সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত -12 অক্সিজেনের জারণ সংখ্যা -12 ঠিক আছে। তাহলে দেখো তো একটা সুপার অক্সাইড কোনটা ভাইয়া, সুপার অক্সাইড কোনটা বলো তো? CaO ক্যালসিয়াম অক্সাইড কি সুপার অক্সাইড? না, কেটে দাও। Na2O2 কি সুপার অক্সাইড? না ভাইয়া, তাও কেটে দাও। RbO2 সুপার অক্সাইড? ইয়েস সুপার অক্সাইড। MnO2 ম্যাগনেসিয়াম অক্সাইড? না, এটাও সুপার অক্সাইড না। তার মানে কি হবে? RbO2 হচ্ছে আমার কি সুপার অক্সাইড। শেষ। সো এটা হচ্ছে আমার কি, এখানে জারণ সংখ্যা কত অক্সিজেনের -12। পারবো তাইলে? পারা যাবে? চলো পরেরটা দেখি এবার। নেক্সট প্রশ্ন, K2Cr2O7 এটা কি বলা হয় বলো তো? পটাশিয়াম ডাইক্রোমেট। এটা কি ভাইয়া? এটা অনেক সময় কি দেয়, পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে দেয়। এখানে তো আমাকে সংখ্যা দিয়ে দিয়েছে, বাট অনেক সময় লিখাতেও দেয় এভাবে, পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, এটা এভাবে মুখে বলে দেয়। তখন কি করবা? পটাশিয়াম ডাইক্রোমেটের সংখ্যা কি ভাইয়া? K2, এখানে লিখো K2Cr2O7, এটা হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, তো এই পটাশিয়াম ডাইক্রোমেট আমার কার বের করতে বলছে ভাইয়া? ক্রোমিয়ামের। তার মানে এই ক্রোমিয়ামেরটা বের করো, এই যে ক্রোমিয়াম, এই যে Cr এর বের করতে বলছে, তাই না? তো Cr এর যেহেতু বের করতে বলছে, ওকে আমি X ধরলাম। পটাশিয়ামের কত ভাইয়া বলো তো? পটাশিয়ামের হচ্ছে 1, তাই না? +1, একটু আগে আমরা দেখছিলাম। তাহলে +1 × 2 প্লাস ক্রোমিয়ামের কত ধরবো? X ধরবো না, তাহলে কত হবে? 2x প্লাস অক্সিজেনের কত? অক্সিজেন হচ্ছে -2, কত ভাইয়া? -2, তাহলে -2 × কত দেওয়া আছে? 7 × সমান, তাহলে কত আসে এখান থেকে দেখো, 2 একে 2 প্লাস 2x 7 দুগুণে 14 সমান কত? 0। তাহলে এখান থেকে কত আসে? 2x, এখানে আসে কত? -12, আর এখানে গেলে +12, তাহলে x সমান কত হবে? 6, মানে +6। তাহলে এটা হচ্ছে আমার কার? ক্রোমিয়ামের জারণ সংখ্যা। দেখো তো আছে কিনা? এই যে +6 আছে, হ্যাঁ আছে ভাইয়া। শেষ, দাগিয়ে ফেলো সুন্দর করে, +6। বলো পারবো? পারা যাবে? সহজ নাকি কঠিন বলো তো? কমেন্ট করে জানাও সহজ নাকি কঠিন। ওকে, পারবো? চলো দেখি ব্যাপারটা দেখি। ডান। তো সোডিয়াম থায়োসালফেট N2S2O3 যৌগে সালফারের জারণ সংখ্যা কত, সেটা বের করবা। এটা বের করবে, আমি সেম প্রসেসে দেখাইছি না? এগুলো যেমনি বের করছে সেমভাবে বের করে আনসার করবা। বলো এটা আনসার কত বলো? সালফারের জারণ সংখ্যা কত? +2। কত? +2। শেষ। ঠিক আছে, পরেরটা দেখি চলো এবার। HClO4 এ Cl এর জারণ সংখ্যা কত বলো তো? এটা কত বলো তো? বের করে দিব এটা? চলো বের করে দিই। কি দেওয়া আছে? HClO4 হাইড্রোক্লোরাস অ্যাসিড। এখানে কার বের করতে বলছে ভাই? ক্লোরিনে বের করতে বলছে। তাহলে চলো বের করি। সো এই যে ক্লোরিন, এই ক্লোরিনটাকে আমি কি ধরবো? X ধরলাম, X প্লাস হাইড্রোজেনের কত জারণ সংখ্যা? +1, তাই তো? অক্সিজেনের কত? -2 × 4 সমান কত? 0। তাহলে করো, বের করো এবার। তাহলে +1 মানে 1 + x, এটা কত হবে? 4 দুগুণ 8 -8 সমান 0। তাহলে কত হয়? এখানে কত আসে? -7, তাহলে ওখানে গেলে +7, x সমান কি? +7। তো আনসার কোথায় দেখো তো? +7 আছে, এই +7 পাইছি আনসার। ডান। সো দাগায় ফেলো সুন্দর করে, এই যে +7। ডান। বলো বুঝতে পারছি? বলো ভাই বুঝতে পারছি? পারা যাবে? ডান। নেক্সট দেখি চলো, নেক্সট দেখি। সো নেক্সট এমসিকিউ, পটাশিয়াম নাইট্রেটে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? এটা বের করতে পারবো না? আশা করি পারবে এখন। ঠিক আছে, তো এটা দেখাচ্ছি না, নিজে করে নিবে এটা। কোনটির বিজারণ অসম্ভব সেটা কি বলো তো ভাইয়া? সেটা হচ্ছে ক্লোরিন আয়ন। ক্লোরিন আয়নের বিজারণ কি? প্রায় অসম্ভব। ঠিক আছে, কারণ ক্লোরিন আয়নের জারণ ঘটছে, এখানে বিজারণ ঘটবে না, আর ও হচ্ছে কি? অসম্ভব। ঠিক আছে, কি বলেছে ভাইয়া? বিজারণ অসম্ভব। ঠিক আছে, আচ্ছা। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন সুস্থিত, তাই সে কি চায় না? তাই চায় না সে ইলেকট্রন ছেড়ে দিতে। ঠিক আছে, ডান। সরি, গ্রহণ করতে চায় না। আর পরটাতে দেখলাম, কোন বিক্রিয়াটিতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে বলো তো দেখি? এখানে কোন বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তর ঘটছে? কমেন্ট করে আমাকে জানাও, বলো তো দেখি। এই যে এই বিক্রিয়াটাতে দেখো তো, Ca+2Hc এর হয়ে কি হয়েছে? ক্যালসিয়াম ক্লোরাইড হয়েছে, এবং সাথে কি? পানি উৎপন্ন করছে। এই বিক্রিয়াটাতে কি হয়েছে? ইলেকট্রনের স্থানান্তর করছে। কিভাবে বুঝছি ভাইয়া? দেখো তো, এখানে HCl এ কি ছিল? H+Cl-, তাই না? আবার এখানে ক্যালসিয়াম কি? Ca2+,
তার মানে ক্যালসিয়ামের কয়টা ঘাটতি ছিল, দুইটা ঘাটতি ছিল, সে এখান থেকে কি করছে, দুটো ইলেকট্রন নিচে দেখো নিয়ে ট্রান্সফার করে সে কি পাইছে, ক্যালসিয়াম ক্লোরাইড হয়েছে, তার মানে Ca2 প্লাস Cl2 মাইনাস 2Cl মাইনাস আয়ন প্লাস এদিকে H2 হয়ে গেছে। ঠিক আছে, সো এখানে কি ইলেকট্রনের স্থানান্তর ঘটছে না ভাইয়া, ঘটছে, আদান প্রদান ঘটছে, তাহলে এই বিক্রিয়াটাই কি আমার ইলেকট্রনের স্থানান্তর ঘটছে এখানে খালি, ডান। বলো বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি, ডান। পরেরটাতে যাই চলো। তো পরের প্রশ্ন, একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়া বলছে কি কোনটি বিজারক তা বের করো। চলো বের করি। বিক্রিয়াটা কি দিছে ভাইয়া, ম্যাগনেসিয়াম, তারপর কি দিছে প্লাস Zn2 প্লাস কি হচ্ছে Mg2 প্লাস, আর এদিকে কি পাচ্ছে Zn। এবার একটু দেখো ম্যাগনেসিয়ামের বলছে না কার বলছে ভাইয়া, না কোনটি বিজারক বলছে, কোনটি বিজারক, তাহলে একটু দেখি। এই যে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম এখানে নিরপেক্ষ পরমাণু না ভাইয়া, হ্যাঁ নিরপেক্ষ পরমাণু, তার মানে কি তার পাওয়ার কত এখন 0 না, তাহলে ম্যাগনেসিয়াম এখন নিরপেক্ষ পরমাণু 0। এবার দেখো ওই পাশে গিয়ে সে কি হয়ে গেছে 2 প্লাস হয়ে গেছে, তাহলে এই পাশে আসার পর সে 2 প্লাস হয়েছে, 2 প্লাস মানে কি সে ইলেকট্রন ছেড়ে দিয়েছে না, 2 প্লাস মানে কি তো ইলেকট্রনের ঘাটতি আছে না, এখানে যখন সে 2 প্লাস তার মানে তার দুটো ইলেকট্রনের ঘাটতি আছে, তার কয়টা ইলেকট্রনের ঘাটতি আছে, দুটো ইলেকট্রনের ঘাটতি আছে। এখন ঘাটতি কখন থাকবে আমার কাছে, শক্তি ঘাটতি কখন হবে, যখন আমি কোনো একটা কাজে শক্তি ব্যয় করব তখনই তো ঘাটতি হবে, তাই না। তার মানে ওর কাছে যে দুটো ইলেকট্রন ঘাটতি আছে, তার মানে কি, তার মানে সে দুটো ইলেকট্রন কি করছে, ছেড়ে দিয়েছে নিশ্চয়ই, তাই তার দুটো ইলেকট্রন ঘাটতি আছে, তার মানে কি করছে সে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এবার বলো ইলেকট্রন ছেড়ে দেওয়াকে কি বলা হয়, জারণ বলা হয় নাকি হয় না, জারণ বলে, তার মানে ম্যাগনেসিয়ামে কি ঘটছে, জারণ ঘটছে, তাই তো। আচ্ছা এবার বলো যার জারণ ঘটে তাকে কি বলা হয়, জারক নাকি বিজারক, অবশ্যই বিজারক, কি বলা হয় বিজারক। দেখো তো একটু এবার বিজারক চাইছে কে, ওই যে কোনটি বিজারক, তাহলে উত্তর কি হবে, এই যে ম্যাগনেসিয়াম Mg, শেষ। বলো পারবো নাকি পারবো না, পারবো নাকি পারবো না বলো, পারা যাবে ভাইয়া, পারা যাবে, ইজি না একদম, শেষ। তাহলে যখন আমাকে এরকম টাইপের প্রশ্ন করবে, একটা বিক্রিয়া দিয়ে দিবে, সেই বিক্রিয়ার পর আমাকে জানতে চাইবে যে এখানের মধ্যে জারণ কোনটা বা বিজারণ কোনটা, বা জারককে বা বিজারককে, পারবো না বের করতে, এই যে এইভাবে সুন্দর করে দেখাবো, মানে রাফ করবো, এরপর আনসারটা বের করে ফেলবো, পারা যাবে, ডান। তো নেক্সট দেখি চলো এবার নেক্সট প্রশ্ন, কপার প্লাস Ag হয়ে গেছে 2Ag প্লাস Cu2 প্লাস, উপরে বিক্রিয়া কোনটি বিজারক, তাহলে আবার বের করি চলো কোনটি বিজারক। তাহলে দেখো আবার সেম টাইপের প্রশ্ন, Cu এখানে নিরপেক্ষ ছিল, এখানে কি হয়ে গেছে 2 প্লাস হয়ে গেছে, তার মানে কি সে দুইটা যখন ছেড়ে দিছে, ছেড়ে দেওয়া মানে কি তার জারণ ঘটছে, আর জারণ ঘটা মানে কি তার কি বিজারক হয়েছে না, তাহলে বিজারক কোনটা ভাইয়া, Cu, কোথায় Cu, এই যে Cu, শেষ, দাগাও। বলো বুঝতে পারছি ভাইয়া, বলো বুঝতে পারছি, পারা যাবে, পুরোপুরি পারছি, ডান। বা নেক্সট দেখি চলো। ওকে পরের প্রশ্ন দেখি চলো, নিম্নের কোনটিতে জারণ বিজারণ ঘটে, কোনটিতে ঘটে বলো তো ভাইয়া, যেটা দহন বিক্রিয়া সেখানে কি করবে, জারণ বিজারণ করবে, এটা মাথায় রাখবা। কোন বিক্রিয়া ভাইয়া, দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া কি ঘটে, জারণ বিজারণ ঘটে, মনে থাকবে, ডান। ওকে আরেকটা জিনিস এখানে বলে রাখি, যেহেতু এটা আসছে এই প্রশ্নটা, প্রশমন বিক্রিয়া আছে না, এখানে কি হয় জানো, এখানে হয় তাপ উৎপাদী বিক্রিয়া, এটা মাথায় রাখিও, এটা কি ভাইয়া, তাপ উৎপাদী বিক্রিয়া হয়, এটা তাপ উৎপাদী, প্রশমন বিক্রিয়া কি হয়, তাপ উৎপাদী বিক্রিয়া হয়, এটা একটা মাথায় রাখিও, ঠিক আছে। ইনফরমেশনগুলো এরকম ছোট ছোট ইনফরমেশনগুলো আসলে লাগে, কাজে লাগে, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখিও, পারবো তাহলে। পারা যাবে, চলো নেক্সট দেখি এবার, নেক্সট দেখি চলো। ওকে সো এবার হচ্ছে নন রেডক্স বিক্রিয়া সম্পর্কিত, তাহলে চলো শুরু করি। নন রেডক্স বিক্রিয়া সম্পর্কিত যে সকল টাইপ আছে সেই টাইপের আন্ডারে যে এমসিকিউগুলো আছে সেগুলো একটু সলভ করি এখন, ওকে চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এবার এই নন রিডক্সের কনসেপ্ট কিছু একটু দেখে নিই। কনসেপ্ট, সো এই কনসেপ্ট থেকে আসলে তেমন কিছু লাগবে না, তবে একটু এগুলো লিখে রাখতে পারো যে নন রেডক্স বিক্রিয়াগুলোর মধ্যে কি কি, নন রেডক্স এই বিক্রিয়াগুলো কি কি ভাইয়া, কারা কারা আছে এর মধ্যে একটু দেখি চলো। নন রেডক্স বিক্রিয়া এর মধ্যে কারা কারা আছে ভাইয়া, এক নাম্বার আছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া,
আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। 2 নম্বরে কারা কারা আছে ভাইয়া? 2 নম্বরে আছে পানি যোজন বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া। 3 নম্বরে কারা কারা আছে ভাইয়া? সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া। এরপর আছে পলিমারকরণ বিক্রিয়া, আচ্ছা এটা একটু উপরে তুলি, উপরে তোলার জন্য ওয়েট, এটাকে লক করলাম, দেন এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা এটা সহ তুলি, ডান। তারপর পলিমারকরণ বিক্রিয়া, এরপর আছে কি প্রশমন বিক্রিয়া, এন্ড 6 নাম্বার অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার একটু দেখি চলো। তো এই হচ্ছে নন রেডুস বিক্রিয়া আমার। এই নন রেডুস বিক্রিয়ার মধ্যে কারা কারা আছে? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া আছে, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া আছে, তারপর আছে পানি যোজন বিক্রিয়া, তারপর আছে সমানুকরণ বিক্রিয়া, তারপর আছে পলিমারকরণ বিক্রিয়া, তারপর আছে প্রশমন বিক্রিয়া, তারপর আছে অধঃক্ষেপণ বিক্রিয়া, ঠিক আছে। সো এই বিক্রিয়াগুলো আসলে আছে আমার এখানের মধ্যে, ঠিক আছে। নন রেডুস বিক্রিয়া। সো নন রেডুস বিক্রিয়া কয় প্রকার ভাইয়া? টোটাল হচ্ছে 6 প্রকার। কয় প্রকার ভাইয়া? সো যদি এমসিকিউতে আসে যে নন রেডুস বিক্রিয়া কয় প্রকার, কি বলবো ভাইয়া? 6 প্রকার বলবো, ঠিক আছে। কয় প্রকার? 6 প্রকার। এবং এই 6 প্রকারের মধ্যে কি কি আছে ভাইয়া? এই 6 প্রকারের মধ্যে আছে হচ্ছে আমার আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া এবং সবশেষে অধঃক্ষেপণ বিক্রিয়া, ঠিক আছে। সো বিক্রিয়াগুলি কি কি একটু জেনে নিই চলো। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া এটা কি জিনিস বলো তো ভাই? এটা হচ্ছে মেইনলি মানে যে বিক্রিয়াটা আমি যৌগটাকে ভাঙলে আমি কি পাবো? পানি পাবো, তাই না? তাকে আমরা বলি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, তাই তো গেল। এরপর আসে পরেরটাতে পানি যোজন বিক্রিয়া। পানি যোজন বিক্রিয়া কি জিনিস ভাইয়া? পানির সাথে বিক্রিয়া করবে যে বিক্রিয়া তাকে আমরা বলবো কি? পানি যোজন বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা এরপর কি ভাইয়া? সমানুকরণ বিক্রিয়া। তো সমানুকরণ বিক্রিয়া কি জিনিস? সমানুকরণ বিক্রিয়া হচ্ছে যে ওই যে পলিমার যে সমাণু একটা, অর্থাৎ কি মানে হচ্ছে ওদের স্থূল সংখ্যা দেখি, কি বললাম ভাইয়া? ওদের যৌগের স্থূল সংখ্যা দেখি, কিন্তু কি ভিন্ন? গাঠনিক সংখ্যাটা ভিন্ন, বুঝতে পারছো? ওগুলোকে আমরা কি বলবো ভাইয়া? সমানুকরণ বলবো। আচ্ছা তারপর কি ভাইয়া? পলিমারকরণ বিক্রিয়া। তার মানে একটা ছোট অণু থেকে যদি বৃহৎ শিকড়ের ন্যায় কোনো একটা বড় অণু তৈরি হয় তখন তাকে আমরা বলি পলিমার বিক্রিয়া বা পলিমারকরণ বিক্রিয়া। যেমন ছোট ইথিন থেকে কি হয়? পলিথিন তৈরি হয়, ঠিক আছে। সো ইথিন হচ্ছে আমার মনোমার, আর পলিথিনটা হচ্ছে আমার কি ভাইয়া? বৃহৎ শৃঙ্খল যে পলিমারকরণ বিক্রিয়ার ইয়াটা সেটা হচ্ছে আমার কি? পলিথিন, ঠিক আছে গেল। এরপর কি আছে ভাইয়া? প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়া তো আমরা জানি যে অ্যাসিডের সাথে যদি আমি ক্ষারের বিক্রিয়া ঘটাই তখন তাকে আমরা কি বলি? প্রশমন বিক্রিয়া বলি। কারণ অ্যাসিড ও ক্ষার বিক্রিয়ার মাধ্যমে লবণ ও পানি উৎপন্ন করে, এবং লবণ ও পানি যেহেতু উৎপন্ন করতে চায় তাকে আমরা কি বলি? নিরপেক্ষ বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া। ক্লিয়ার ভাইয়া? ডান। এরপর সবশেষে কি আছে ভাইয়া? অধঃক্ষেপণ বিক্রিয়া। তো এই অধঃক্ষেপণ বিক্রিয়া জিনিসটা কি ভাইয়া? আচ্ছা অধঃক্ষেপণ বিক্রিয়া হচ্ছে কোনো দুইটা যৌগ যদি বিক্রিয়ার ফলে বিক্রিয়ার যে উৎপাদটা সেটা যদি নিচের তলানিতে জমে থাকে, কি বললাম? কোনো একটা উৎপাদ যদি বিক্রিয়ায় নিচের তলানি হিসেবে জমে থাকে তখন তাকে আমরা কি বলি? অধঃক্ষেপণ বিক্রিয়া বলি বা অধঃক্ষেপ বিক্রিয়া বলি। মনে থাকবে? ডান। তাহলে চলো এবার উত্তর দেখি। চলো এবার চলো উত্তর দেখি, মানে এমসিকিউ দেখি। প্রথম প্রশ্ন, কোনটি নন রেডুস বিক্রিয়া? একটু আগে পৌঁছো, বলো কোনটি নন রেডুস বিক্রিয়া? পানি যোজন বিক্রিয়া না? দাগাই ফেলো। পানি যোজন বিক্রিয়া একটা কি বিক্রিয়া? নন রেডুস বিক্রিয়া। মনে থাকবে? ওকে পুরোটাতে আসি চলো। কোন শ্রেণীর বিক্রিয়া সর্বদা তাপ উৎপাদী? এই যে দেখো, এই এমসিকিউটা পড়ার আগে একটু বলো, একটু ভেবে দেখো তো ভাইয়া। দুইটা এমসিকিউ আগে আমি একটা এমসিকিউ পড়িয়েছিলাম, সেখানে আমি তোমাকে বলে দিয়েছিলাম যে প্রশমন বিক্রিয়াকে আমরা কি বলি? তাপ উৎপাদী বিক্রিয়া বলি, তাই না? লিখে দিয়েছিলাম না?
তাহলে দেখো এখানে সেম প্রশ্ন চাইছে যে কোন বিক্রিয়া সর্বদা তাপ উৎপাদী, কোনটা বলো তো ভাইয়া? এই যে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া সবসময় কি হবে? তাপ উৎপাদী হবে, মাথায় রাখিও। ঠিক আছে, গেল। সো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, AgNO3 NaCl বিক্রিয়া করে কি হয়েছে? সোডিয়াম নাইট্রেট NaNO3 আর AgCl বিক্রিয়ার দর্শক আয়নের ক্ষেত্রে কোনটি সঠিক, মানে কোনটা দর্শক আয়ন বলো তো ভাইয়া? এখানে দর্শক আয়ন হচ্ছে দেখো সোডিয়ামের মধ্যে Na+Cl, এই এন অংশটা হচ্ছে দর্শক আয়ন, কারণ এটা এখানে কি দেখো সেম পরিমাণ আয়নটাই আছে, এই যে কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এটা কি একটা দর্শক আয়ন না ভাই? এটা একটা কি দর্শক আয়ন। আবার এখানে হচ্ছে NO3, দেখো এই যে NO3 অংশটা, এই NO3 অংশটা এখানে কি সেম ভাবে রয়ে গেছে, তার মানে কি এটাও কি একটা দর্শক আয়ন। তার মানে উত্তর কি ভাইয়া? Ag আর হচ্ছে NO3, এই যে এটা ক নাম্বার অপশন। তো এটা হচ্ছে আমার কি, সরি Ag না তো, NaNO3, ভুল লিখছি, দাঁড়াও ঠিক করে দিই। উত্তর হচ্ছে এটা আমার গ, উত্তর হচ্ছে কোনটা ভাইয়া? গ। বুঝছি ভাইয়া, পারবো? ডান। বলো পারা যাবে? বুঝছি নাকি বুঝি নাই? কমেন্ট করে জানাও আমাকে। আমাকে কমেন্ট করে জানাও, পরেরটাতে দেখি যাই। চলো, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় প্রশমন তাপ কত? আচ্ছা আমার একটা কথা বল আগে, তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার বিক্রিয়া করলে কি হবে? প্রশমন বিক্রিয়া হবে কি হবে না? কমেন্ট করে জানাও তো, হবে না? হবে। এখন প্রশমন বিক্রিয়া তুমি কি জানো? প্রশমন বিক্রিয়া কি তাপ উৎপাদী নাকি তাপ হারি বলো তো ভাইয়া? তাপ উৎপাদী। প্রশমন বিক্রিয়া কি? তাপ উৎপাদী, তাপ উৎপাদী। এবার বলো তাপ উৎপাদী বিক্রিয়া ডেলএইচ মান কি হবে? নেগেটিভ হবে। কত হবে? নেগেটিভ হবে। শেষ। এবার দেখো এখানে সবগুলো কিন্তু নেগেটিভে দেওয়া, তাই না? তাহলে এখানের মধ্যে উত্তর কোনটা হবে বলতে ভাই? এটার মধ্যে উত্তর হবে এটা 57.34। এটা মুখস্থ রাখবা। এটা কি মুখস্থ রাখবা, ঠিক আছে? এটা বইয়ে দেওয়া আছে, এটা মুখস্থ রাখবা যে সক্রিয় অ্যাসিড এবং সক্রিয় ক্ষারের আমার ডেলএইচ মান হচ্ছে কত? 57.37 মাইনাস 57.34। পারবো তাইলে? ডান। কিলো জুল। ওকে, পরটা দেখি চলো। এই বিক্রিয়ায় কোন প্রকার, আচ্ছা বিক্রিয়াটা কোন প্রকার? আচ্ছা মনে রাখবা AgNO3 যখন থাকবে সিলভার নাইট্রেট, এই যে মানে কি সিলভার নাইট্রেট যখন থাকবে সেই বিক্রিয়ায় সিলভার নাইট্রেট কি হয় জানো? মানে সিলভার যুক্ত যে যৌগটা সেটা কি হয় জানো? বিক্রিয়ার তলানিতে জমে থাকে, বিক্রিয়ার তলানিতে জমে থাকে। তাহলে বিক্রিয়ার তলানিতে জমে থাকে তাকে আমরা কি বলি ভাইয়া? অধঃক্ষেপণ বিক্রিয়া বলি না? তার মানে এখানে এই যে AgClটা আছে, এই যে সিলভার ক্লোরাইড, এই সিলভার ক্লোরাইডটা কি হবে জানো? পাত্রের তলানিতে এভাবে পড়ে থাকবে। তাহলে কি হবে? সেটা কি হবে বলো? এই যে অধঃক্ষেপণ বিক্রিয়া। শেষ। পারবো? বলো পারা যাবে? পারবো? তাহলে চলো পরটা দেখি এবার। সো এবার বিশেষ ধরনের কিছু রাসায়নিক বিক্রিয়া দেখবো, ঠিক আছে? চলো এগুলো এমসিকিউগুলো দেখি। তবে এই এমসিকিউগুলো আসলে আমাদের কোনো কনসেপ্ট জানা লাগবে না এখানে। ওকে, সো কনসেপ্টের আইটেমটা আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এবার আমরা এগুলো ডিরেক্ট এমসিকিউ দিয়ে সলভ করব। প্রথম এমসিকিউ, সিলিকন ক্লোরাইড SiCl4 + 4H2O বিক্রিয়া করে বিক্রিয়াটি কোন শ্রেণীর বলো তো? দেখো পানির সাথে বিক্রিয়া করতেছে না, তাহলে পানির সাথে বিক্রিয়া করলে কি হয়? আর্দ্র বিশ্লেষণ। কি হয় ভাইয়া? আর্দ্র বিশ্লেষণ হয়। এই যে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর পানি যোজন কি ভাইয়া? পানি যোজন হচ্ছে যে বিক্রিয়া থেকে পানি হ্রাস পায় তাকে আমরা বলি পানি যোজন। আর্দ্র বিশ্লেষণ কি? পানির সাথে বিক্রিয়া করে যে বিক্রিয়া তাকে আমরা বলবো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। মনে থাকবে? পরেরটা গেলাম, CaCl2 ক্যালাস গঠনের সময় কত অণু পানির সাথে যুক্ত হয় বলো তো দেখি? কমেন্ট করে জানাও কত অণু পানির সাথে যুক্ত হয় বলো? 6 অণু পানির সাথে যুক্ত হয়, মাথায় রাখিও। কত অণু ভাইয়া? 6 অণু। ডান, মনে থাকবে? ওকে, তাহলে নেক্সট প্রশ্ন যাই চলো। এক অণু ফেরাস সালফেট কত অণু পানির সাথে যুক্ত হয়? এক অণু ফেরাস সালফেট, ঠিক আছে? তাহলে বলো এক অণু ফেরাস সালফেট কত অণু পানির সাথে যুক্ত হয় ভাইয়া? 7 অণু পানির সাথে। কত অণু? 7 অণু পানির সাথে, মাথায় রাখিও, ঠিক আছে? ডান। নেক্সট প্রশ্ন, হেপ্টাহাইড্রেট ফেরাস সালফেটের সংকেত কোনটি বলো? এবার একটা জিনিস দেখো, সালফেটে তুমি অণু কতটুকু জানো দেখো তো? এই যে ফেরাস সালফেটে কত? 7টা। এটা কি ক্যালাস? তাহলে ফেরাস সালফেট কতটা জানো ভাইয়া? এই যে ফেরাস সালফেট, তাহলে কত অণু পানি হবে? তুমি জানো 7টা। কত অণু পানি জানো তুমি ভাইয়া? 7টা অণু পানি জানো। তাহলে 7.H2O, তাই তো? এবার দেখো 7.H2O কোথায় কোথায় আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে। তার মানে এই দুটো অপশন হবেই না। বুঝতে পারছি? বুঝতে পারছি হবেই না। তাহলে কি বলছে? হেপ্টাহাইড্রেট। তাহলে বলো এবার হেপ্টাহাইড্রেটের সংকেত কোনটা হবে দেখি? কমেন্ট করে জানাও তো দেখি। এই যে এটা ভাইয়া FeSO4.7H2, এটা হচ্ছে হেপ্টাহাইড্রেট। মনে থাকবে? পারবো? তাহলে প্রথমেই দেখো আমি
যেহেতু জানি যে ফেরাস সালফেটের অণু কয়টা থাকে, পানির অণু 7টা থাকে, তাহলে আমি জানি এই যে এটা হবে না এটাও হবে না, তাহলে কয়টা বাকি থাকে, আর 2টা বাকি থাকে। সো এবার এই 2টার মধ্যে আমি তো জানি কোনটা উত্তর হবে, সো ইজিলি আমি বের করে ফেলতে পারবো। এটাকে বলা হয় অপশন এলিমিনেশন। তুমি অপশন দেখে বুঝতে পারবা যে এই অপশনটা কখনোই হবে না, সো ওগুলো কেটে দিবা, কাটতে কাটতে দেখবা অটোমেটিক তুমি উত্তরটা পেয়ে গেছো। বুঝতে পারছো ভাইয়া? ডান। নেক্সট প্রশ্ন, অ্যামোনিয়াম সায়ানাইড হতে ইউরিয়া তৈরির প্রক্রিয়াটি কি বলো তো ভাইয়া? অ্যামোনিয়া সায়ানাইড হতে অ্যামোনিয়াম কি সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইড কি ইউরিয়া তৈরির উৎপাদনটা কি, কোন বিক্রিয়া বলো তো ভাইয়া? পলিমারকরণ? না, পলিমারকরণ কি বলছিলাম, খালি ইথিন থেকে পলিথিন হচ্ছে, ওইটাই হচ্ছে কি আমার পলিমারকরণ বিক্রিয়া। দহন বিক্রিয়া একদমই না, সংযোজন বিক্রিয়া একদমই না, তাহলে কি বাকি আছে কি সমানুকরণ। এটাই উত্তর, এটাই উত্তর। বুঝতে পারছি ভাইয়া? বলো বুঝতে পারছি। পারবো পারবো বলো, পারা যাবে? ওকে চলো পরেরটা দেখি। আচ্ছা, NH4CNS মানে কি? অ্যামোনিয়াম সায়ানাইড, NH4CNS, অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইড। ঠিক আছে, তো অ্যামোনিয়াম সায়ানাইড, এই অ্যামোনিয়াম সায়ানাইড কি করছে, উৎপাদ করছে। তাহলে উৎপাদ দিলে তাহলে কি বলছে বলতো ভাইয়া? তাপ দিলে কি বলছে, একটা যৌগ উৎপন্ন হয়, সেই যৌগটার সংকেত কি বের করতে হবে। তাহলে কি হয় বলতো ভাইয়া? হয় হচ্ছে কি NH2, NH2CS, NH2। তাহলে এটা কি বলতো ভাইয়া? এটা হচ্ছে কি ইউরিয়া। এটা কি ভাইয়া? ইউরিয়া। এটা কি ইউরিয়া। তাহলে কোথায় পাই দেখো তো, এটা NH2CS, NH2 কোথায়? এই যে এটা না, শেষ, পেয়ে গেলাম। বলো পারবো? বলো পারা যাবে ভাইয়া? ডান, ডান 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 ডান। চলো পরটা দেখি এবার। সো নেক্সট টপিক, বাস্তব ক্ষেত্রে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত কিছু কি উদাহরণ সম্পর্কিত MCQ। ওই যে বলেছিলাম যে কিছু ঘটনা থাকে, সেই প্র্যাকটিক্যাল ঘটনা থেকে আমাদের MCQ আসে, ঠিক আছে? তো সেই MCQ একটু কি কি একটু দেখি চলো। প্রথম MCQ, নিচের কোনটি মরিচার সংকেত? জানো না তোমরা অনেকেই, বলো কি সংকেত কি? Fe2O3.NH2O, এটা হচ্ছে আমার মরিচার সংকেত, তাই তো? তাহলে দেখো তো কোথায় পাই, এই যে Fe2O3.NH2O, এই যে এটা পাইছি না? এটা তো কিন্তু দেওয়া আছে 2 অণু, এটা হবে না, কোনটা হবে? ঘ হবে, দাগাও ঘ। ঠিক আছে, ডান। নেক্সট প্রশ্ন কি বলছে? পানিযুক্ত ফেরিক অক্সাইডটাকে কি বলে? এই একটু আগে পড়ছো, মরিচা বলো না? বলো তো ভাইয়া, ফেরিকের যে অক্সাইডটা সেটাকে তো আমরা মরিচা বলি, তাই না? যখন পানি লাগে তাহলে কি বলবো? এই যে মরিচা বলবো, ডান। আরে এই যে মরিচা বলবো, ঠিক আছে, ডান। পারবো? ওকে, পরটা দেখি চলো এবার। মৌমাছির কামড়ে ক্ষতস্থানে জ্বালা পোড়া করে নিচের কোনটির কারণে? মৌমাছির কামড়ে ক্ষতস্থানে জ্বালা পোড়া করে নিচের কোনটির কারণে বলো তো ভাইয়া? অ্যাসিড, অ্যালকোহল, ক্ষার নাকি লবণ? অবশ্যই অ্যাসিড, কারণ মৌমাছি যে আমাদেরকে কামড় দেয় ওখানে একটা হুল ফুটাই, ওই হুল ফুটার কারণে কি হয়, মৌমাছির শরীরে যে বিষাক্ত অ্যাসিডটা আছে সেই অ্যাসিডটা আমাদের দেহে চলে আসে, যার কারণে কি হবে? অ্যাসিড হবে উত্তর, এই যে অ্যাসিড। ঠিক আছে, এবং এই ক্ষত প্রসারণের জন্য বা অপসারণের জন্য আমরা কি করি ভাইয়া? আমরা চুন প্রয়োগ করি, কারণ চুনে কি থাকে? ক্ষার থাকে, এবং অ্যাসিড আর ক্ষার কি করে? নিরপেক্ষ বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া, যার ফলে লবণ আর পানি উৎপন্ন হবে এবং ব্যথাটা কি হয়? নিরাময় হয়। বুঝতে পারছি ভাইয়া? ডান। পরেরটা দেখে চলো, অ্যান্টাসিডে কোনটি বিদ্যমান? এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান। ঠিক আছে, আরেকটা আছে কি বলতো ভাইয়া? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও উৎপন্ন হয়, মনে থাকবে, মানে আছে আর কি। পরের প্রশ্ন, কোনটি দ্বারা গ্যালভানাইজিং করা হয়? এটা তো ইজি, জিঙ্ক না? জিঙ্ক দ্বারাই তো কিন্তু গ্যালভানাইজিং করা হয়, তাই তো? তাহলে উত্তর কি ভাইয়া? জিঙ্ক। শেষ। পরেরটা দেখি চলো, নিচের কোনটি অম্লধর্মী বলো তো? এই যে সিলিকন ডাইঅক্সাইড, এটা কি অম্লধর্মী? SiO2 কি ভাইয়া? অম্লধর্মী। এটা একটা বাস্তব উদাহরণ কি জানো ভাইয়া? যখন
দেখবা যখন হচ্ছে রে বাড়ি ঘরে গ্রামের বাড়িতে যখন আমরা যাই বর্ষাকালে কি হয় জানো, উঠানটা কি হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায় না ভাইয়া, উঠান অনেক পিচ্ছিল হয়ে যায় না, উঠান যখন পিচ্ছিল হয়ে যায় তখন কি করে জানো, সেখানে বালু দিয়ে দেয়, কারণ যখন ওখানে পিচ্ছিল হয় তখন ওখানে খাড় থাকে, তো খাড়টাকে প্রশমিত করার জন্য কি দিই আমরা, বালু দিই। এখন বালুর সংকেত কি, এই যে এটা SiO2, বালুর সংকেত কি, বালু সংকেত কি SiO2, SiO2, বালুর সংকেত কি ভাইয়া SiO2, ঠিক আছে, বালুর সংকেত কি SiO2, ওকে। আচ্ছা এই যে SiO2, এই SiO2টাই কি হয় বলো তো ভাইয়া, অম্লধর্মী, কি হয় অম্লধর্মী, এই জন্য অম্লধর্মী, এই জন্য কি বললাম, ওই যে পিচ্ছিল পিচ্ছিল ক্ষার, তো ক্ষারের মধ্যে যখন অ্যাসিড পড়ছে তখন কি হয়, প্রশমন বিক্রিয়া হয়, নিরপেক্ষ হয় এবং লবণ আর পানি উৎপন্ন হয়, এবং যার ফলে কি হয়, ওটা পিচ্ছিলতাটা কি হ্রাস পায়, কমে যায়। বুঝতে পারছি ভাইয়া, ডান। ওকে বুঝতে পারছি, তাহলে চলো পরেরটা দেখি এবার। পরের টপিক বিক্রিয়ার হার সম্পর্কিত। ওকে, সো এবার বিক্রিয়ার হার সম্পর্কিত যে কনসেপ্টটা আছে এটা আমাদের একটু ডিটেলসে জানতে হবে, কারণ এটা নিয়ে আমাদের MCQ তো আসবে, CQ তো আসবে। সো এবার আমরা একটু ডিটেলসে কনসেপ্টটা পড়বো, এটার কনসেপ্টটা, কারণ এটা ইম্পর্টেন্ট বিষয় সবচেয়ে। ওকে চলো দেখি এবার। আচ্ছা তাহলে চলো শুরু করি। প্রথমে লিখলাম বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার, তাই তো, আচ্ছা লিখলাম বিক্রিয়ার হার। ওকে ডান। এবার দেখো এই যে বিক্রিয়ার হার লিখলাম, ঠিক আছে, এই বিক্রিয়ার হার দিয়ে আমি কি বুঝাচ্ছি বলো তো ভাইয়া, বিক্রিয়ার হার মানে কি, বিক্রিয়ার হার মানে হচ্ছে, হার মানে কি ভাইয়া, কোনো কিছু একক সময়ে না, একক সময়ে কোনো কিছু হওয়াকে হার বলি আমরা, তাই তো, তার মানে বিক্রিয়ার হার মানে হচ্ছে, ধরো এটা আমি একটা বিক্রিয়া লিখলাম A2 + B2, বিক্রিয়া করে উৎপন্ন করতেছে ধরো 2AB, ঠিক আছে। আচ্ছা এবার এই যে এই অংশটাকে আমরা কি বলি ভাইয়া, উৎপাদ বলি না বলো, এটাকে আমরা কি বলি, সরি বিক্রিয়ক বলি না, কি বলি, বিক্রিয়ক। এটাকে কি বলবো ভাইয়া, উৎপাদ বলবো, তাই তো, উৎপাদ, উৎপাদ। তাহলে এবার বলো এই যে A2 আর B2 এরা যে বিক্রিয়া করছে, এরা বিক্রিয়া করার জন্য একটা সময় লাগছে না ভাইয়া ওদের, হ্যাঁ লাগছে। এই যে সময়টা ওরা নিচ্ছে, একটা সময় নিয়ে ওরা ওর উৎপাদটা বানাচ্ছে, এই উৎপাদটা ওরা বানাচ্ছে একটা সময় নিয়ে, তার মানে একক সময়ে, আবার বলছি একক সময়ে বিক্রিয়ক উৎপাদ তৈরি করতে যে সময় লাগে তাকে আমরা কি বলি ভাইয়া, বিক্রিয়ার হার বলি। তার মানে কি, বিক্রিয়ক উৎপাদ তৈরি করতে, বিক্রিয়ক উৎপাদ তৈরি করতে, উৎপাদ তৈরি করতে যে সময় নেয়, যে সময় নেয় তাকে আমরা কি বলি ভাইয়া, বিক্রিয়ার হার বলি, তাকে আমরা কি বলি, তাকে বিক্রিয়ার হার বলি, তাই তো, বিক্রিয়ার হার বলি, তাকে বিক্রিয়ার হার বলি, তাই তো, হার বলি। ওকে তাহলে বিক্রিয়ার হার কাকে বলে বুঝছি ভাইয়া। ওকে এবার একটা জিনিস দেখো, এই যে বিক্রিয়ক দ্বয় বিক্রিয়া করছে, এই বিক্রিয়ক দ্বয় A2 আর B2 বিক্রিয়া করে যে সময়টা নিচ্ছে সেই সময়টাকে আমরা বিক্রিয়ার হার বলছি, ভালো কথা। এবার দেখো যখন বিক্রিয়ার শুরুর টাইমটা মানে একদম স্টার্টিং টাইম, তখন কি ভাইয়া, বিক্রিয়ক এটাও আছে এটাও আছে, বাট তখন কি কোনো উৎপাদ আছে ভাইয়া, না, উৎপাদ কিন্তু তখন নাই, তাই না, তার মানে তখন আমার বিক্রিয়ক আছে বাট উৎপাদ নাই, তাই তো, সময়ের সাথে সাথে। বাট যখন সময় বাড়বে, আস্তে আস্তে যখন সময়টা বাড়বে তত কি হবে ভাইয়া, বিক্রিয়ক দ্বয়ের পরিমাণ কমতে কমতে তারা উৎপাদে পরিণত হতে থাকবে, তাই না, তখন উৎপাদের পরিমাণটা কি হবে, বাড়তে থাকবে না বলো তো ভাইয়া, তার মানে সময় যত বাড়বে উৎপাদের পরিমাণ তত বাড়বে, তাই না। আচ্ছা তাহলে এই গ্রাফটা কি হবে, আমি যদি একটু গ্রাফটা দেখি তোমাদেরকে, এই দেখো এই যে গ্রাফটা যদি এঁকে দিই, এইদিকে ধরো সময়, এদিকে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার, ঠিক আছে। ওকে এবার তাহলে চিত্রটা কেমন হবে, চিত্রটা হবে বা গ্রাফটা হবে এরকম, এই বিক্রির হারটা যখন শূন্য সময়ের সাথে সাথে তখন কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে, এটা হচ্ছে কি সম্মুখ দিকে বিক্রির হার। আচ্ছা আর এটা কি হবে, এটা হবে পশ্চাৎ দিকে। সো পশ্চাৎ দিকেটা আমি আর এটা দিয়ে ব্লু দিয়ে দেখাই, বেগুনি দিয়ে দেখাই।
ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে এটা মিলে গিয়েছে, তাই না? তার মানে এটা এখানে কি হয়েছে ভাই, মিলে গিয়েছে, তাই তো। আচ্ছা, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার পিছনের দিকে বিক্রিয়া বা পশ্চাৎ দিকে। তাহলে এই অংশটা কি ভাই, এই অংশটা হচ্ছে সমান। ওকে, তাহলে একটু বুঝো জিনিস, একটু বুঝো কি বললাম ভাইয়া। সময়ের সাথে সাথে যদি বিক্রিয়ার হারের আমি গ্রাফটা দেখতে চাই, কি বললাম, সময়ের সাথে সাথে যদি আমি বিক্রিয়ার হারের গ্রাফটা দেখতে চাই, তেমন দেখো প্রথমে সম্মুখ দিকে আসে, মানে কি উৎপাদ মানে বিক্রিয়কের দিকে A2 প্লাস B2 হচ্ছে কি 2AB, তাই তো। তাহলে এটা আমার কি অংশ, বিক্রিয়ক অংশ বা সম্মুখ দিকের অংশ, তাই না, বিক্রিয়ক। এটা আমার উৎপাদ বা পশ্চাৎ মানে পশ্চাৎ দিকের অংশ, পশ্চাৎ দিক, এটা সম্মুখ দিক, তাই তো। আচ্ছা, এবার দেখো, এবার ভালো করে বুঝতে পারবা। এবার দেখো, তাহলে যখন দেখো সময় শূন্য মানে সময়ের স্টার্টিং পয়েন্ট, যখন সময়ের স্টার্টিং পয়েন্ট তখন সমুদ্রে কী হবে বলতো ভাইয়া, বিক্রিয়াটা আস্তে আস্তে কমতে থাকবে না, বিক্রিয়কের পরিমাণ। দেখো সময় যত বাড়বে, এই দেখো সময় এখন 0 সেকেন্ড, 0 সেকেন্ডে কি বিক্রিয়ক আছে, বাট উৎপাদ 0। সময় যখন 1 সেকেন্ড, এখান থেকে একটু কমতে থাকবে, কমতে কমতে এখানে যেতে থাকবে। 2 সেকেন্ড হবে তখন আরও বাড়তে থাকবে, এই পাশটা বাড়তে থাকবে, এই পাশটা কমতে থাকবে, তাই না। তার মানে দেখো যত সময় বাড়তেছে, এই দেখো সময় যত বাড়তেছে, দেখো যত বাড়তেছে তত কি হচ্ছে ভাইয়া, কমতেছে। কি কমতেছে, সম্মুখ দিয়ে কি কমতেছে বলতো, উৎপাদটা কমতেছে, যে কমতেছে, কমতে কমতে একটা সময় কি হচ্ছে ভাইয়া, কমে কমে গিয়ে হচ্ছে একটা সময় বিক্রিয়ক তৈরি করে ফেলছে, মানে উৎপাদ তৈরি করে ফেলছে। এই যে এটা আমার কি উৎপাদের অংশ, এটা উৎপাদ তৈরি করে ফেলছে, বুঝছি। এবার এই পাশে দেখো, এবার এই পাশে দেখো, যখন পশ্চাৎ দিক মানে কি, এই যে পশ্চাৎ দিকে যখন সময় শূন্য, এই যে শূন্য, তখন কি বলো তো ভাইয়া, আমার কি উৎপাদ আছে না, উৎপাদও কত 0। তার মানে দেখো এই যে 0 রাখলাম, এই যে 0। তারপর কি হচ্ছে, যত সময় বাড়তেছে, সময় যত বাড়তেছে তত উৎপাদটাও কি আস্তে আস্তে বাড়তেছে না ভাইয়া। এই যে দেখো উৎপাদও আস্তে আস্তে বাড়তেছে, এই যে বাড়তেছে, উপরের দিকে উঠছে, বাড়তেছে এবং একটা সময় কি হবে, সম্মুখ দিকের সাথে মিলে যাবে। তার মানে কি একটা সময়, এমন একটা সময় আসবে যে সময় উৎপাদের পরিমাণ আর বিক্রিয়কের পরিমাণ সমান থাকবে। কি বললাম ভাইয়া, এমন একটা সময় আসবে যখন বিক্রিয়কের পরিমাণ আর উৎপাদের পরিমাণ কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, সমান হয়ে যাবে। তখন তাকে আমরা কি বলি, বিক্রিয়ার সাম্যাবস্থা। তখন তাকে আমরা কি বলি, বিক্রিয়ার সাম্যাবস্থা বলি, সাম্যাবস্থা বলি। তখন তাকে আমরা কি বলি ভাই, বিক্রিয়ার সাম্যাবস্থা বলি। বুঝতে পারছি নাকি পারি নাই বলো, বুঝছি জিনিসটা, ডান, এতটুকু ডান। তাহলে এবার আসে ঘনমাত্রা দিয়ে, এটা তো বিক্রিয়া হাত দিয়ে গেল, আরেকটা আছে সেটা কি ভাইয়া, ঘনমাত্রা দিয়ে। চলো ওটাও দেখি, 2 নাম্বার। সো ঘনমাত্রা দিয়ে যদি দেখাই, এটা হচ্ছে আমার সময়, আবার আগের মতো সময়, এটা ঘনমাত্রা, বিক্রিয়ার ঘনমাত্রা দিয়ে। ওকে, সো বিক্রিয়ার ঘনমাত্রা দিয়ে কি হবে ভাইয়া, আরও দেখাচ্ছি। সো সময়, এই যে, সো প্রথমে দেখো ঘনমাত্রা দিয়ে যখন সময় শূন্য, তখন ঘনমাত্রা আস্তে আস্তে কি কমতে থাকবে, তাই না। ওকে, ডান। এরপর সেম ভাবে কি হবে, পশ্চাৎমুখী বিক্রিয়াটা কি হবে বলো তো ভাইয়া, এই যা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখো কি বললাম, তাহলে দেখো এই যে ঘনমাত্রার জন্য এটা হচ্ছে সম্মুখ দিকে, কোনটা, এটা হচ্ছে সম্মুখ দিকে। আচ্ছা, পশ্চাৎমুখীটা অন্য কালার দিয়ে দিই। ওকে, তো এটা হচ্ছে আমার পশ্চাৎমুখী, পশ্চাৎ দিকে, আর এটা হচ্ছে সম্মুখ দিকে, এটা হচ্ছে সম্মুখ দিকে। ঠিক আছে। আচ্ছা, সময়, ডান। তার মানে এই যে বিক্রিয়ায় আমার যখন সময় শূন্য, তখন কি হচ্ছে দেখো তো, ঘনমাত্রা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, কারণ বিক্রিয়ক ঘনমাত্রা আস্তে আস্তে কমতেছে, দেন একটা সময় কি হবে অপরিবর্তিত হয়ে যাবে। তখন কি হবে, আর কোনো চেঞ্জ হবে না, এটাকে বলতেছে অপরিবর্তিত, আর কোনো চেঞ্জ হবে না। এবার সেম ভাবে দেখো উৎপাদের দিকে, দেখো পশ্চাৎ দিকে যখন সময় কম মানে শুরু, তখন আস্তে আস্তে কি আমার ঘনমাত্রা বাড়তেছে, ঘনমাত্রা তখন কম, তারপর দেখো আস্তে আস্তে ঘনমাত্রা বাড়তেছে, যে বাড়তে একটা সময় গিয়ে কি হচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে কি অপরিবর্তিত থাকছে। তার মানে তখনও সে কি হয়ে যাচ্ছে, অপরিবর্তিত হয়ে যাচ্ছে। বুঝতে পারছি ভাই, তার মানে একটা সময় গিয়ে যখন আমার দুই সাইডে একই পরিমাণ চলে আসবে, তখন কি ঘনমাত্রা সেম না দুই দিকেই, এটাই বুঝাইছি। বুঝতে পারছি ভাইয়া। তাহলে এবার এই নিয়ে যে এমসিগুলো আসবে সেগুলো কি পারবো নাকি পারবো না বলো, পারা যাবে। চলো সলভ করি, ওকে। সো প্রথম প্রশ্ন, বিক্রিয়ার হার চিত্রে বিসি দ্বারা রেখা কোনটি বোঝায়। এই যে বিসি রেখা, এটা দ্বারা কোনটা বোঝাচ্ছে বলো, এই রেখা দ্বারা কি বোঝাচ্ছে, বিক্রিয়কের ঘনমাত্রা, না ভাইয়া ভুল,
বিক্রিয়কের সাম্যাবস্থা, হ্যাঁ এটা হইতে পারে। বিক্রিয়ার হার, এটাও হইতে পারে। উৎপাদের ঘনমাত্রা, কোনটা হইতে পারে বলো তো এবার আমাদের কমেন্ট করে দেখি, কারা কারা পারো একটু দেখি, একটু আগে পড়েছি। এই যে বিক্রিয়ার কি সাম্যাবস্থা, মনে থাকবে? বিক্রিয়ার হার কিন্তু না, বিক্রিয়ার হারের গ্রাফ হচ্ছে এটা, এই যে বিক্রিয়ার হার হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে বিক্রিয়ার হার, ঠিক আছে? সময় হচ্ছে এদিকে, আর এটা কি, এটা হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থা। মানে সাম্যাবস্থায় গেলে বিক্রিয়ার হার এবং উৎপাদ এবং বিক্রিয়ার পরিমাণটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। বুঝতে পারছি? জন্য এটাকে আমরা কি বলি, সাম্যাবস্থা বলি। মনে থাকবে? ডান। নেক্সট প্রশ্নে আসি। ওকে, সো নেক্সট টপিক আছে, আসলে টপিকটা কি, লা শাতলার নীতি। এবার এই লা শাতলার নীতিটা, আচ্ছা এবার দেখো লা শাতলার যে নীতিটা আছে, ঠিক আছে? তো এই লা শাতলার নীতিটা তোমাকে বুঝতে হবে। এটা আমি তোমাকে একবারে সিকিউর জন্য বুঝিয়ে দিব এখন, ঠিক আছে? সো একটু মনোযোগ দাও। সো কনসেপ্টটা একটু দেখি চলো। এই যে লা শাতলিয়ার নীতি, ওকে, লা শাতলের নীতি। তো এই লা শাতলের নীতিটা আসলে কি ভাইয়া? লা শাতলের নীতিটা হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থায় যখন তুমি কিছু নিয়ামক দিবা, কি বললাম ভাইয়া, বিক্রিয়ার সাম্যাবস্থা, সাম্যাবস্থা বুঝছি না ভাইয়া, কোন অবস্থা, যখন উৎপাদের পরিমাণ আর বিক্রিয়কের পরিমাণ সেম থাকবে। এই যখন বিক্রিয়ার সাম্যাবস্থা থাকবে, তখন সাম্যাবস্থার মধ্যে তুমি কিছু উপাদান দিবা বা কিছু নিয়ামক দিবা। নিয়ামকগুলো কি কি ভাইয়া? তাপমাত্রা হইতে পারে, চাপ হইতে পারে, ঘনমাত্রা হইতে পারে। এই তিনটা নিয়ামক যখন তুমি দিবা, তখন দেখবা যে বিক্রিয়কের চেঞ্জ হচ্ছে, মানে কি হচ্ছে, বিক্রিয়াটা একটা চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? তখন দেখবা এই তিনটা নিয়ামকের মধ্যে যে কোনো নিয়ামক যখন তুমি সাম্যাবস্থা ঢালার পর দেখবা যে বিক্রিয়াটা একটা চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? হয় বিক্রিয়াটা সামনের দিকে যায়, না বিক্রিয়াটা পিছনের দিকে যায়। এখন কখন কোনটা হচ্ছে সেটা দেখবো কিভাবে? এই লা শাতলের নীতির মাধ্যমে, ঠিক আছে? তাহলে চলো দেখি। সাপোজ ধরো এটা আমার একটা বিক্রিয়া, আমি লিখলাম এখানে A2 যোগ B2। আচ্ছা প্রথমে, আচ্ছা এটাই লিখি আগে, A2 যোগ B2 উৎপন্ন করছে কি 2AB, 2AB, ঠিক আছে? আচ্ছা এই বিক্রিয়ায় এই দুটো বিক্রিয়ক না আমার, বলো তো ভাইয়া? হ্যাঁ বিক্রিয়ক, পাশেরটা কি উৎপাদ, তাই না? আচ্ছা বিক্রিয়ক পেলাম, উৎপাদ পেলাম। এবার এই বিক্রিয়কে আমি যখন, দেখো বিক্রিয়া কয় প্রকার তাপের ভিত্তিতে? দুই প্রকার। কি কি ভাইয়া? একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে কি তাপহারী বিক্রিয়া, তাই না? আচ্ছা তাহলে আমার লা শাতলের নীতিতে যে নিয়ামকগুলো আছে এখানে আমি লিখলাম নিয়ামক। সেই নিয়ামকগুলো কারা কারা ভাইয়া, বা কি কি বলো তো একটু? নিয়ামক এগুলো একটু আগে লিখি। একটা হচ্ছে আমার কে, তাপমাত্রা। দুই নম্বর কে ভাইয়া? ঘনমাত্রা। আচ্ছা ঘনমাত্রাকে চাপ লিখি। দুই নম্বর কে ভাইয়া? চাপ। তিন নম্বর কে ভাইয়া? ঘনমাত্রা, তাই না? আচ্ছা তাহলে নিয়ামকগুলো কে কে ভাইয়া? একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে ঘনমাত্রা। এখন প্রথম নিয়ামক কে ভাইয়া? তাপমাত্রা না? এবার বলো তাপমাত্রার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার? দুই প্রকার। কি কি ভাইয়া? তাপ উৎপাদী, তাপহারী, তাই না? তার মানে এই লা শাতলের নীতিটা তাপমাত্রা যখন আমি প্রয়োগ করব, তখন দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে দুই রকম আচরণ করবে, একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা তাপহারীর ক্ষেত্রে, তাই না? তাহলে লিখি চলো, তাপ উৎপাদী, তাপহারী। সো আমি প্রথমে ধরো লিখলাম এটা তাপ উৎপাদীর জন্য লিখতেছি। তাহলে তাপ উৎপাদী মানে কি বলতো ভাইয়া? তাপ উৎপন্ন করবে না? তার মানে কি, এই যে দেখো ধরো 53 কিলোজুল, এটা কথার কথা লিখলাম, এটা কথার কথা লিখলাম। তার মানে দেখো তো এই বিক্রিয়ায় এটা বিক্রিয়ক, উৎপন্ন হচ্ছে কি AB, সাথে কি উৎপন্ন হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। এই দেখো, আহা এই যে তাপটা উৎপন্ন হচ্ছে বলে তো প্লাস চিহ্ন দিছি, তাই না? দেখো উৎপাদের সাথে AB তো উৎপন্ন হচ্ছে, এর সাথে কি হচ্ছে? 53 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে তাপ উৎপন্ন হচ্ছে, উৎপাদ উৎপন্ন হচ্ছে। তার মানে কি এই বিক্রিয়া যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে এটা নিশ্চয়ই তাপ উৎপাদী বিক্রিয়া। এতটুকু বুঝছি? তাহলে এটা কি বিক্রিয়া ভাইয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। লিখো তাপ উৎপাদী বিক্রিয়া, লিখে ফেলো তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার কি বিক্রিয়া ভাইয়া? তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? তাপ উৎপাদী বিক্রিয়া কি জিনিস বুঝলাম। তাহলে এবার দেখো এটাকে আরেকভাবে লেখা যায়, ডেলেজ দিয়ে লেখা যায়, তাই না? সে ডেলেজ দিয়ে লিখলে কি রকম হয় বলো তো ভাইয়া? বা A2 প্লাস B2 উভমুখী চিহ্ন 2AB কোলন ডেলেজের মান হচ্ছে কত? -53 কিলোজুল। তার মানে কি, যখন এই ডেলেজটাকে আমি, যখন এই মানটাকে আমি, এই তাপ উৎপন্ন মানটাকে আমি ওই পাশে নিয়ে যাবো, তখন কি হবে? সেটা -53 কিলোজুল হয়ে যাবে। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া চিহ্নের উপায়টা কি ভাইয়া? দুইটা উপায়। একটা হচ্ছে এই যে ডেলেজের মান কি হবে? মাইনাস হবে। আরেকটা কি হবে? আরেকটা হবে যখন বিক্রিয়ার সাথে প্লাস চিহ্ন দিয়ে থাকবে, তার মানে কি সে উৎপাদের সাথে কি উৎপন্ন করতেছে? এখন তাপ উৎপন্ন করতেছে। তার মানে সেটা আমার তাপ উৎপাদী বিক্রিয়া। এতটুকু বুঝছি ভাইয়া? ডান। এবার আসি লা শাতলের নীতি, তাপের প্রভাবে আসি। তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব,
তাপমাত্রার প্রভাব। এবার দেখো এই বিক্রিয়ায় সাম্যাবস্থা কোনটা ভাইয়া? এটা না, এটা সাম্যাবস্থা না? হ্যাঁ এটা সাম্যাবস্থা। এটা হচ্ছে আমার কি অবস্থা ভাইয়া? সাম্যাবস্থা। এটা আমার সাম্যাবস্থা, ঠিক আছে, এটা আমার সাম্যাবস্থা। এই বিক্রিয়ার সাম্যাবস্থায় আমি এখন তাপমাত্রা দিব। তাপমাত্রার প্রভাব মানে কি? তাপমাত্রা দিব বা তাপমাত্রা কমাবো, কিছু একটা করবো, তাই তো? তাহলে ধরো আমি প্রথমে তাপমাত্রা দিলাম, কি করলাম? তাপমাত্রা দিলাম এখানে তাপমাত্রা দিলাম। এখন এখানে তাপমাত্রা দিলে কি হবে বলো তো ভাইয়া? কি হবে তোমার একটু মনে হয়? কি হবে বলো? তুমি একটা জিনিস দেখো, উৎপাদে অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, কোথায়? তাপ উৎপাদী বিক্রিয়ায় অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে আমি যদি এখন সাম্যাবস্থায় তাপমাত্রা দিই, তাহলে বিক্রিয়া কি সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে বলো তো ভাইয়া? একটু বলো, কমেন্ট করে জানো। আমি কিন্তু একাডেমিক ক্লাসে এটা নিয়েছিলাম, একটু কমেন্ট করে বলো তো ভাইয়া। যারা আমার একাডেমিক ক্লাস করছো তারা কিন্তু জানো, ঠিক আছে? আচ্ছা দেখো, যখন এই তাপ উৎপাদী বিক্রিয়ায় আমি তাপমাত্রা প্রয়োগ করব বা তাপমাত্রা ঢালবো, তখন কি হবে জানো? ও রাগ করবে। ও কি করবে ভাইয়া? রাগ করবে। কেন রাগ করবে? কারণ ও অলরেডি তাপ উৎপন্ন করতেছে। এখন তুমি যদি ওকে আরও তাপ দাও, ওর কি রাগ হবে না ভাইয়া বলো তো? হ্যাঁ রাগ হবে। এখন ওর যদি রাগ হয়, ও কিন্তু এদিকে আর যেতে চাইবে না, ও যাবে উল্টা দিকে। ও কি হবে তখন? উল্টা দিকে যেতে যাবে। এখন উল্টা দিকে যেতে যাওয়া মানে কি বলো তো ভাইয়া? বিক্রিয়ার সম্মুখ দিকে যাচ্ছে না পশ্চাৎ দিকে যাচ্ছে? পশ্চাৎ দিকে যাচ্ছে। তার মানে লিখো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপাদিতে বাড়ালে, মানে তাপমাত্রা বাড়ালে কি হবে বলো তো ভাইয়া? উৎপাদ বাড়বে নাকি বিক্রিয়ক বাড়বে বলো তো? বিক্রিয়ক বাড়বে। কি বললাম ভাইয়া? বিক্রিয়ক বাড়বে। মানে বিক্রিয়া কোন দিকে যাবে? পশ্চাৎ দিকে যাবে। লিখা সোজা, পশ্চাৎ দিকে যাবে। ওকে ডান। এবার আসি, আবার উল্টা দিকে আসি। তাহলে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ক বাড়বে, মানে বিক্রিয়াটা কোন দিকে যাবে বলো তো? পিছন দিকে যাবে, তাই না? পশ্চাৎ দিকে যাবে। আচ্ছা, বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে, ভালো কথা। এবার দেখো, আমি যদি এটা তাপহারির জন্য লিখি, কি বললাম ভাই? তাপহারি। তাহলে তাপহারি করো। সো তাপহারি করার জন্য কি করতে হবে? ধরো এখানে লিখলাম তাপহারি বিক্রিয়া, তাপহারি। সো তাপহারির জন্য কি করবো বলো তো ভাই? তাপহারি। ধরো তাপহারির জন্য কি হবে? ডেলের মান পজিটিভ হয়ে যাবে, তাই না? তাহলে ধরো A2 প্লাস B2 সমান হচ্ছে 2AB মাইনাস ধরো 50। তাহলে এটা কি বিক্রিয়া? তাপহারি বিক্রিয়া। আবার লিখতে পারি ডেলেজ কত? 50। তাহলে এটা কি? এটা আমার হচ্ছে তাপহারি বিক্রিয়া। এখন দেখো তাপহারি বিক্রিয়া কি হচ্ছে, দেখো ওর কিন্তু অলরেডি তাপ কমে যাচ্ছে, তাই না? তাপ অলরেডি কি সে ছেড়ে দিচ্ছে, এবার বলো, তাকে যদি আমি তাপ দিই, তাহলে কি হবে বলো তো? বিক্রিয়ার সম্মুখ দিকে যাবে নাকি বিক্রিয়ার পশ্চাৎ দিকে যাবে বলো তো? দেখো, তার কাছে অলরেডি তাপ নাই, সে বিক্রিয়ার জন্য তাপ নিতে পারতেছে না। এখন আমি যদি তাকে তাপ দিই, তাহলে তো সে খুশি হয়ে যাবে না? সে খুশি হয়ে যাবে, বলবে যে হ্যাঁ আমার কাছে তাপ লাগতো, আমি যেহেতু তাপ দিয়ে দিচ্ছিলাম, আমার তাপ শেষের দিকে, তো আমার কাছে যেহেতু তাপ দিচ্ছে, এটা আমার জন্য ভালো। তাহলে আমি এখন কি করব? সামনের দিকে যাব না। তার মানে কি বিক্রিয়া তখন সম্মুখ দিকে যাবে। বিক্রিয়া কোন দিকে যাবে? হ্যাঁ সম্মুখ দিকে যাবে। তাহলে লিখো সম্মুখ দিকে যাবে। তাপমাত্রা দিলে সম্মুখ দিকে, তাপ বাড়ালে। আর তাপ হ্রাস করলে কি হবে? তাহলে পশ্চাৎ দিকে আসবে। বুঝতে পারছো? তাহলে সেমভাবে এটার উল্টা, তাপ বাড়ালে কি হবে? সম্মুখ দিকে যাবে। মানে তাপ কমালে সম্মুখ দিকে যাবে। বুঝতে পারছো নাকি? পারি না বলো তো ভাইয়া? বুঝছি, ডান। পারবো তাহলে। তাহলে লাসালের নীতিতে তাপমাত্রার প্রভাবটা জিনিসটা পুরোপুরি বুঝছি। বাকি ডিটেলস আরও বুঝতে হলে আমার একাডেমিক ক্লাসে দেখতে পারো, ঠিক আছে? চলো পরেরটা দেখি এবার। চাপের প্রভাব। তো চাপের প্রভাব কি করবো বলো তো ভাইয়া? চাপের প্রভাব। তো চাপের প্রভাবের জন্য দুটো সত্য আছে। সত্যগুলো কি কি? 1 নম্বর সত্য, গ্যাস হতে হবে। 2 নম্বর সত্য, মোল সংখ্যা থাকতে হবে। মোল সংখ্যা ভিন্নতা থাকতে হবে। মানে কি ভাইয়া? মানে হচ্ছে ধরো N2 প্লাস 3H2 মিলে কি হয়? 2NH3 হয়, তাই না? আচ্ছা, এবার দেখো এই বিক্রিয়াটাতে আমার মোল সংখ্যার হিসাব কত করো তো ভাইয়া? এই যে এখানে মোল সংখ্যা কত? 1 না? এখানে কত? 3 না? তাহলে কত হলো টোটাল? 1 যোগ 3 কত হইলো? 4। আর এখানে মোল সংখ্যা কত? 2। তাহলে বলো মোল সংখ্যা কোথায় বেশি? এখানে বেশি না? 4-এ বেশি না? তাহলে তুমি যদি ওখানে চাপ প্রয়োগ করো, কি প্রয়োগ করো? ওকে যদি চাপ প্রয়োগ করো, চাপ দাও, তুমি যদি ওকে চাপ দাও, তাহলে কি হবে? যেখানে মোল সংখ্যা বেশি আছে সেখান থেকে কি কম মোল সংখ্যা সেখানে ট্রান্সফার হবে না? এখানে 4 মোল, এখানে 2 মোল। আমি যদি ওকে ধাক্কা মারি তাহলে কি হবে? 4 মোল থেকে 2 মোলে ট্রান্সফার হবে, তাই না? তার মানে বিক্রিয়া কি হবে? সম্মুখ দিকে যাবে নাকি পশ্চাৎ দিকে যাবে বলো তো? সম্মুখ দিকে যাবে। কোন দিকে যাবে ভাইয়া? সম্মুখ দিকে যাবে। বুঝতে পারছি নাকি পারি নাই বলো? বুঝতে পারছি, ডান। আর যদি চাপ হ্রাস করে তাহলে কি হবে? চাপ হ্রাস করলে উল্টা হবে, বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে। বুঝতে পারছি ভাইয়া? পুরোপুরি বুঝছি নাকি বুঝি নেই বলো? বুঝছি, ডান। ঘনমাত্রার প্রভাবটা কি ভাইয়া? এটা হচ্ছে একদমই সোজা। ঘনমাত্রার প্রভাব হচ্ছে ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে, ঘনমাত্রা কমালে বিক্রিয়া পিছন দিকে আসবে। শেষ হিসাব।
বুঝতে পারছি? চলো এবার এমসিকিউ দেখি, অনেক বুঝাইছি। প্রথম প্রশ্ন, এই বিক্রিয়ায় রাসায়নিক নীতি অনুসারে কি হবে সাম্যাবস্থা চাপ বৃদ্ধি করলে? প্রথমে চাপ দেখে না, চাপ বলছে না ভাইয়া, তাহলে চাপের জন্য কি করতে হবে? মোল সংখ্যা দেখতে হবে। এখানে মোল সংখ্যা কত? 1, এখানে কত? 2। তাহলে এবার বলো কি হবে, বলো। চাপ বৃদ্ধি করছি না, তো আমি যদি এখানে চাপ বাড়াই দিই তাহলে কি হবে? যেখানে মোল সংখ্যা বেশি আছে সেখান থেকে কমের দিকে যাবে, তাহলে কোন দিকে যাবে? বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে না? তাহলে পশ্চাৎ দিকে যাওয়া মানে কি? এদিকে ডান সাইড, এটা বাম সাইড, তাহলে কোথায় যাবে? বিক্রিয়া বাম দিকে যাবে। কোথায় যাবে? বাম দিকে যাবে। অপশন খুঁজো, এই যে বাম দিকে যাবে। ডান। বলো বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি কীভাবে এমসিকিউগুলো সলভ করে, বুঝতে পারছি, পারবো। ডান। চলো নেক্সট দেখি এবার। নিচের কোন বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় চাপের প্রভাব আছে? দেখো তো চাপের প্রভাব কোনটাতে আছে আগে বলো। সবগুলো কি গ্যাসীয়তে আছে না? দেখো তো গ্যাসীয় গ্যাসীয় গ্যাসীয়, তার মানে কি? হ্যাঁ, গ্যাসীয় দিয়ে হয়েছে। এবার দেখো যে কোথায় অণুর ভিন্নতা আছে, না থাকলে সরি মোলের না থাকলে কি হবে? চাপের প্রভাব হবে না। তাহলে দেখো তো একটু, এখানে 4 এখানে 1, 3টা 2 একে 3টা, এটা কি ভিন্নতা আছে? আছে, তার মানে এটা হবে উত্তর। উত্তর হচ্ছে এটা, শেষ, আর কিছু দেখতে হবে না। ডান। কেন দেখতে হবে না ভাই? দেখো এখানে 1 এখানে 1 2, এখানে কত 2 দেওয়া আছে, মিলে গেছে। এখানে এখানে 2 2 মিলে গেছে, এখানে এখানে 1 2 2 মিলে গেছে, তার মানে এই তিনটা হবেই না, উপরেরটাই হবে। বুঝতে পারছি ভাইয়া? বলো পারবো ভাইয়া? পারবো। চলো পরেরটা দেখি এবার। পরের প্রশ্ন, কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান? বলো তো চাপের প্রভাব কোনটাতে আছে? এই যে গ্যাস আছে, আছে আছে, হ্যাঁ, তার মানে এবার দেখো এটা তো গ্যাস আছে, নাই, তার মানে এটা হবে না। এটাতে গ্যাস আছে, আছে, তবে এখানে মূলের সংখ্যা সমান। এখানে 1 এখানে কত হলো 2, এখানেও 2 আছে, তাহলে এটাও হবে না। এখানেও সমান, দেখো 2 2, তাহলে এটাও হবে। তাহলে কোনটা হবে? এই যে গ। বুঝতে পারছি ভাইয়া? মৌলের ভিন্নতা আছে, সাথে কি আছে? গ্যাসীয় পদার্থ আছে। বুঝতে পারছি নাকি পারি না বলো তো ভাইয়া? বলো বুঝছি নাকি বুঝি নাই? পারবো? বলো পারা যাবে? ওকে, কমেন্ট করো তো দেখি একটু। এই তো ও বলছে হ্যাঁ পেরেছি ভাইয়া, বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে ক্লাস কেমন লাগছে আমাকে জানাবা, ঠিক আছে? তোমরা গ্রুপে অবশ্যই পোস্ট করবা ক্লাসের রিভিউ দিয়ে যে ভাইয়ার ক্লাস ভালো লাগছে, এবং সাথে আমি যেগুলো যেগুলো এইচডব্লিউ দিচ্ছি সেগুলো কিন্তু গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? আচ্ছা, ওকে। ওকে, চলো পরেরটা দেখি এবার। পরেরটা দেখি চলো এবার। সো নেক্সট, 2024 সালের বোর্ড এমসিকিউ, অর্থাৎ এবার আমরা দেখব যে 2024 সালে অর্থাৎ এই বছরে এই অধ্যায় থেকে যে সকল এমসিকিউ এসেছে সেই সকল এমসিকিউর কীভাবে আমরা অ্যাপ্রোচে সলভ করবো, কোন অ্যাপ্রোচে সলভ করবো, এবং সেই অ্যাপ্রোচটাই তুমি তোমার পরীক্ষার হলে তুমি সেইভাবে অ্যাপ্রোচটা করবা, এবং বাসার মধ্যেও তুমি সেইভাবে অ্যাপ্রোচটা করবে, যাতে করে তোমার বাসার মধ্যে সেই প্র্যাকটিসটা হয়, ঠিক আছে? তাহলে চলো দেখি। প্রথমে দেখো স্ট্র্যাটেজি। প্রথমে কি ভাইয়া? 0 সেকেন্ড সময়, তার মানে তুমি এবার যখন তোমার 25টা এমসিকিউ আছে, 25টা এমসিকিউ যখন আছে তখন কি করবে জানো ভাইয়া? বলছি শুনো। তোমার কাছে 25টা এমসিকিউ আছে না? সো 25টা এমসিকিউর মধ্যে তুমি প্রথম নাগাতে একটা রাউন্ড দিয়ে দেবা, 1 থেকে 25 একটা রাউন্ড দিয়ে দিবা পড়তে পড়তে। তখন দেখবে পড়তে পড়তে 0 সেকেন্ড সময়, অর্থাৎ প্রশ্নটা দেখার সাথে সাথে তুমি উত্তরটা জানো, সেই উত্তরগুলো তুমি আগে দাগিয়ে ফেলবা, ধুম করে দাগিয়ে ফেলবা। এতে করে কি হবে? একটা রাউন্ড কমপ্লিট হয়ে যাবে, পুরো প্রশ্ন তোমার এক নজরে পড়া হয়ে যাবে। তাহলে তুমি প্রথম রাউন্ডে দেখবো তুমি 10টার উপর পারছো, বা 12 থেকে 15টা পারছো, 12 থেকে 15টা এমসিকিউ পেরে গেছো এক রাউন্ডেই, কারণ ওগুলো তুমি 0 সেকেন্ড উত্তরটা জানো। তার মানে কি প্রশ্ন পড়ার সাথে সাথে যে উত্তরগুলো জানো সেগুলো আগে দাগাই ফেলবা, শেষ। সেকেন্ড স্টেপ, পারি ফাস্ট, মানে কি ভাইয়া? মানে হচ্ছে এবার তুমি সেকেন্ড রাউন্ডটা দাও, যেগুলো তুমি পারো ক্যালকুলেশন ফাস্ট হবে। হ্যাঁ পারো, বাট ক্যালকুলেশনটা একটু করতে হবে, কিন্তু ফাস্ট ক্যালকুলেশন পারবা, সেগুলো একটু করো। সেগুলো করলে দেখবা যে তোমার এমসিকিউ আরও 5 থেকে 7টা বা 8টা কমপ্লিট হয়ে গেছে। তাহলে কত হইলো ভাইয়া? 18টার মতো হয়ে গেছে, তাই না? 18টার মতো হয়ে গেছে। এবার আসি কি? পারি বাট স্লো। পারি বাট স্লো, তার মানে কি ভাই? এবার এমন এমসিকিউ দিয়েছে যেগুলো আমরা পারি আসলে ভাইয়া, কিন্তু ক্যালকুলেশনটা হিউজ ভাইয়া, অনেক বড় ক্যালকুলেশন। সো ওগুলোর ক্ষেত্রে আমার কি করতে হবে? একটু টাইম দিতে হবে। সো ওগুলো এরপর থার্ড রাউন্ডে আসবো। সো থার্ড রাউন্ডে যখন দেখবো তখন দেখবে আরও 3-4টা পেরে গেছো, আরও 3-4টা পেরে গেছো, ঠিক আছে? ডান।
এরপর কী করবো ভাইয়া, এরপর দেখবা যেগুলো কনফিউশন আছে, তার মানে কি ভাইয়া এরপর কিছু এমসিকিউ থাকবে যেগুলো হচ্ছে আমার মধ্যে কনফিউশন আছে, অর্থাৎ হয়তো গ হইতে পারে না হয় ঘ হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। এখন কোনটা হইতে পারে, অপশন এলিমিনেশনের মাধ্যমে একটু ট্রাই করে দেখবো কোনটা হওয়ার চান্স বেশি, সেটা করে দাগিয়ে ফেলবো। এরপর স্টেপটা কি ভাইয়া, পারি না, তার মানে কি এবার এমন কিছু এমসিকিউ আছে যেগুলো আমি আসলে পারি না ভাইয়া, আমি পড়ে আসি নাই বা আমার মনে নাই, ভুলে গেছি, তখন কি করবো ভাইয়া, তখন দাগাই দিবা গ বা খ। রিসার্চ বলে তুমি যখন কোনো কিছু পারবা না তখন তুমি যদি গটা দাগাও তোমার উত্তর 60-70% হওয়ার চান্স আছে, আর তুমি যদি খ দাগাও তোমার উত্তরটা তাও হওয়ার চান্স আছে, বাট এই গ আর খ ছাড়া অন্য কোনো কিছু দাগাইও না। এটা কবে, যখন তুমি ওই এমসিকিউ পারোই না একদমই, তখনই খালি। বুঝতে পারছো ভাইয়া? ডান। তাহলে এবার বোর্ড প্রশ্নে আসা যে এমসিকিউগুলো আছে, ঠিক আছে, সেই এমসিকিউগুলো আমি তোমাদেরকে এখন সলভ করে দিব টাইম ম্যানেজ করে, মানে কি একটা ঘড়ি দিব। সো ঘড়ি দিয়ে আমি দেখবো কত মিনিট আছে, ডিটেলস আমি এখন একটু পর দেখাবো। সো সেম প্রসেসে তুমি এখন যেভাবে প্রসেসটা বললাম সেই প্রসেসে আমি এখন এমসিকিউগুলো সলভ করবো, সেম প্রসেসে তুমি বাসায় প্র্যাকটিস করবা, এক্সাম হলো এইভাবে ট্রাই করবা, তাহলে দেখবা এমসিকিউতে তুমি ভালো একটা আনসার পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো দেখি এবার। ওকে চলো, সো আমি একটু দেখি আগে কয়টা প্রশ্ন আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা প্রশ্ন, তাহলে 9টার জন্য আমি 9 মিনিট নিলাম। ঠিক আছে, একটা প্রশ্নের জন্য কয় মিনিট করে ভাইয়া, 1 মিনিট করে সর্বোচ্চ। ঠিক আছে, তাহলে আমি একটা ঘড়ি নিয়ে নিই আগে, এই যে আমার ঘড়িটা, এই যে ঘড়ি নিলাম। ঠিক আছে, সো ঘড়িতে আমি একটু 9 মিনিট দিয়ে দিই, দাঁড়াও। 9 মিনিট, ঠিক আছে, দেওয়া শেষ। ওকে ডান। তাহলে এই 9 মিনিটটা এখন সে স্টার্ট করতে থাকবে। ঠিক আছে, তো আমি এই 9 মিনিটের মধ্যে চেষ্টা করব এই যতগুলো এমসিকিউ এসেছে বোর্ড পরীক্ষায় সেগুলো তোমাকে আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে আমি যাতে তোমাদেরকে সলভ করে দেখাতে পারি। ঠিক আছে, হ্যাঁ কমেন্টে বলছে হ্যাঁ ভাই ঠিক আছে আমরা রেডি। হ্যাঁ তোমরাও চাইলে রেডি হতে পারো, মানে কি তোমরাও চাইলে খাতা কলম নিয়ে বসো, ক্যালকুলেটর নিয়ে বসো, আমার সাথে সাথে দেখি কারা কারা 9 মিনিটের মধ্যে সলভ করতে পারে। ঠিক আছে, চলো দেখি, রেডি সবাই? আচ্ছা অনেকে বলছে ভাই একটু ওয়েট, একটু ওয়েট ভাই। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করছি, একটু ওয়েট করছি। ঠিক আছে, তোমাদের জন্য একটু ওয়েট করছি, যাও। ওকে চলো, রেডি রেডি রেডি, স্টার্ট। ডান। ওকে, সো প্রথমে আমাকে বলছে K2CH2O7 এ ক্রোমিয়ামের জাল সংখ্যা কত। হ্যাঁ পারি, বাট একটু ক্যালকুলেশন আছে, স্কিপ স্কিপ স্কিপ, এটা করি। N2 প্লাস হাইড্রোজেন NH3 বিক্রিয়া তাপ প্রয়োগ করলে কি হবে। হ্যাঁ একটু পারি, বাট একটু ভাবতে হবে, এটাও স্কিপ স্কিপ স্কিপ। আচ্ছা এটি কোন ধরনের বিক্রিয়া, এটা হচ্ছে সংযোজন সংযোজন নন রেডক্স। হ্যাঁ এটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। হ্যাঁ পারি 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 পারি, এবং 0 সেকেন্ড সলভ করে ফেললাম। ডান, পরোটাতে যাই পরোটাতে যাই। ওকে, নিচের কোনটি বিজারক। আচ্ছা Fe3 প্লাস, না এটা না, এটা না, 2B Pb2 প্লাস, ইয়েস ইয়েস ইয়েস, পারি, 0 সেকেন্ড সলভ, শেষ শেষ শেষ, পরোটাতে যাই পরোটাতে যাই। NO3 আয়নে Na জাল সংখ্যা কত। হ্যাঁ পারি, বাট একটু টাইম লাগবে, ক্যালকুলেশন আছে। কোনটি নন রেডক্স বিক্রিয়া। আচ্ছা Zn প্লাস H2SO4 ZnSO4, না এটা তো আমার এটা বিক্রিয়া। FeCl তো এটাও না, এটাও না। NaCl প্লাস AgNO3 AgCl, হ্যাঁ এটা 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 নন রেডক্স বিক্রিয়া, কারণ এটা হচ্ছে অধক্ষেপ বিক্রিয়া, আমরা জানি অধক্ষেপ বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া। শেষ শেষ শেষ, পারি, 0 সেকেন্ড, ডান। ওকে, সোডিয়াম থায়োসালফেটে সালফার জার্মান, এটাও পারি, ক্যালকুলেশন আছে পরে। আচ্ছা এটা হ্যাঁ পার অক্সাইড যোগে অক্সিজেন জাল সংখ্যা কত, -1, এটা মুখস্থ মুখস্থ। সো এটাও পারি, 0 সেকেন্ড সলভ, শেষ, পরটাতে যাই। ওকে, Mg প্লাস O2 2Mg এই বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া। হ্যাঁ সংযোজন বিক্রিয়া। দহন বিক্রিয়া, হ্যাঁ দহন বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া, হ্যাঁ নন রেডক্স বিক্রিয়া। তার মানে কি তিনটা, হ্যাঁ তিনটাই হবে, তিনটাই হবে। শেষ শেষ শেষ, পারি 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 পারি, 0 সেকেন্ড সলভ। আর আছে না, আর নাই। তাহলে এবার আবার ফিরে যাই। তাহলে আমার একটা রাউন্ড কমপ্লিট, আমার কিন্তু একটা রাউন্ড কমপ্লিট, তাই না? আচ্ছা একটা রাউন্ড যেহেতু কমপ্লিট, এবার আমি সেকেন্ড রাউন্ডে যাচ্ছি। সো সেকেন্ড রাউন্ডে কি করব, ক্যালকুলেশন করব। ওকে, যেগুলো পারি প্লাস ক্যালকুলেশন। তাহলে লিখি K2Cr2O7, তাই তো? আচ্ছা K2Cr2O7 এর ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত বলছে, তাই না? তাহলে পটাশিয়ামের হচ্ছে +1 × 2 প্লাস ক্লোরিয়ামের যেহেতু তাহলে 2 × x ধরলাম, প্লাস -2 × 7 সমান 0। তাহলে কত হয়, 2 × 2 প্লাস 2x -7 × 14 সমান 0। তাহলে এখানে কত থাকে, -12। তাহলে 2x সমান +12, x সমান +6 পেয়ে গেলাম। তাহলে ক্রোমিয়ামের হচ্ছে 6 6 + 6, এই যে পাই গেছি। ডান।
পরেরটাতে যাই N2 3H2 2NH3 এই বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে কোনটি হবে? আচ্ছা কোনটি হবে? এটা যেহেতু কি তাপ উৎপন্ন, তার মানে তাপ উৎপাদী। এখন তাপ উৎপাদিতে কি হয়? তাপ উৎপাদিতে তাপ প্রয়োগ করলে কি হবে? তাপ উৎপাদিতে অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে তাপ যদি আরও দিই তাহলে কি উৎপাদ হ্রাস পাবে। এই যে উৎপাদ হ্রাস পাবে, ঠিক আছে বিক্রির সামনের দিকে অগ্রসর হবে, উৎপাদন হ্রাস পাবে না, বিক্রি তখন পিছন দিকে হবে, তারপর বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি, হ্যাঁ ঠিক আছে, উৎপাদন হ্রাস পাবে। ঠিক আছে পরেরটাতে। আচ্ছা এটা তো করেছি, এটাও করেছি, এটা করি নেই। NO3 আয়ন, NH জানা কথা, NO3 মাইনাস আয়ন, তাহলে এটা কি হবে সোডিয়ামের জন্য এনের জন্য নাইট্রোজেনের জন্য 1 প্লাস অক্সিজেনের -2। আচ্ছা এনের বের করতে বলতে, তাহলে এটা তো x ধরবো, x প্লাস -2 × 3 সমান কত হবে? 0 হবে না, কারণ এখানে মাইনাস ছিল, তার মানে কত? -1। তাহলে কত হবে? x -6 -1, তাহলে x -6 -1 প্লাস 6, তাহলে কত হয়? -5 হয়। -5 কোথায়? -5 এই যে -5 পেয়ে গেছি। শেষ। পরেরটা। ওকে, এটা তো পারছি, এটাও পারছি। সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফার যৌগ, তাহলে দেখি Na2S। আচ্ছা সোডিয়াম কি বলেছে ভাইয়া? থায়োসালফেট, তাই না? তাহলে বলেছে Na2SO2O3, তাহলে এটাতে আমার কি হবে? সালফারে যান, মানে সালফার বের করতে হবে। তাহলে সোডিয়াম +1 × 2 প্লাস 2 × x প্লাস -2 × 3 সমান 0। তাহলে কত আসে দেখি তো? 2 2x 6 0, তাহলে কত আসে এখান থেকে? -4। তাহলে 2x সমান 4, x সমান +2, তাহলে কোথায় +2 কোথায়? এই যে +2, পেয়ে গেলাম। শেষ। পরোটাতে যাই। ওকে, পারঅক্সাইডে এটা ঠিক আছে, বের করছিলাম। শেষ ডান। তাহলে আমার মেইনলি কত মিনিটে শেষ হয়েছে ভাইয়া? 3 মিনিটে শেষ, সরি 4 মিনিটে। 9টা এমসিকিউ ছিল না? হ্যাঁ 9 মিনিট সময় ছিল 9 মিনিট। আমার শেষ হয়েছে কয় মিনিটে? 4 মিনিটে। তাহলে আমার হাতে কত সময় বাঁচছে? আমার হাতে সময় বাঁচছে 5 মিনিট। তাহলে এই 5 মিনিটের সময় আমার বাঁচলো। এই 5 মিনিটের সময় আমি কি করব ভাইয়া? অন্য যে এমসিকিউগুলো কঠিন একটু, সেগুলোতে আমি টাইম দিতে পারবো, তাই না? সো এই প্রসেসে তুমি যদি এমসিকিউ সলভ করো, সেক্ষেত্রে তোমার জন্য অনেক ভালো একটা প্রিপারেশন হবে, মনে থাকবে। সো বাসায়ও তুমি এভাবে প্র্যাকটিস করবা, এক্সাম হলো ঠিক এভাবেই অ্যাপ্রোচটা করবা। বাসায় তুমি স্টপ ওয়াচ নিয়ে সবসময় এমসিকিউ সলভ করবা। যখনই তুমি বোর্ড কোশ্চেন সলভ করো, এমসিকিউ ধরো 25টা আছে কোনো একটা বোর্ডে, বা 20টা আছে বা 30টা আছে, সেগুলো একটু সলভ করি, সময় নিয়ে সলভ করবা, স্টপ ওয়াচে সময় দিয়ে সলভ করবা। তাহলে কি হবে? তুমি হাতের যে প্রিপারেশনটা, যে ফাস্ট হওয়ার ইয়াটা, সেটা তুমি কি করতে পারবে বলো তো ভাইয়া? ইজিলি করতে পারবে। ঠিক আছে, আচ্ছা ওকে। ও ওয়েট, আমি তো তাড়াহুড়ো একটা ভুল করে দিছি ভাইয়া। এটা তো ঘ হবে না, এটা তো হবে ক। 1 ও 2 হবে। কেন ভাইয়া? কারণ এটা তো নন রেডক্স বিক্রিয়া না। এটা কি নন রেডক্স বিক্রিয়া? না, এটা তো রেডক্স বিক্রিয়া। এখানে তো ইলেকট্রনে কি হয়? আদান প্রদান হয়, জারণ বিজারণ ঘটতেছে। তাহলে এটা কি বলো তো? এটা হবে রেডক্স বিক্রিয়া, মনে থাকবে। আমি ভুল করছি এটা। ঠিক আছে, ডান। ওকে, পরেরগুলো একটু দেখে দিই তোমাদের জন্য, দাঁড়াও উত্তর দেখে দিই ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে ডান। তাহলে শেষ। তাহলে আমাদের পার্ট 2, অর্থাৎ আমাদের যে টাইপ ওয়াইজ এমসিকিউ আছে এবং বোর্ড ওয়াইজ এমসিকিউ আছে, সেগুলোও টোটালি কমপ্লিট। এবার নেক্সট দেখা হচ্ছে সিকিউতে। ওকে।